আম্মা, তোমার জামাই রোজ রাতে আমায় খুব ব্যথা দেয়। নিজের সদ্য বিবাহিতা স্ত্রীর মুখে এমন একটা কথা শুনে যেন আকাশ থেকে পতিত হলাম আমি। এটা কি বলছে শ্রেষ্ঠা? নিজের মাকে এগুলো বলে কেউ? মানুষ বোকা হয়, তাই বলে এতটা বোকা? শ্রেষ্ঠার মতন সমস্ত বিষয় যেন আমার কল্পনার বাইরে। বয়স নেহাত খুব একটা কম নয়, 20 পেরিয়েছে, কিন্তু চেহারা আর ব্যবহার দেখে সেটা বোঝার উপায় নেই। শ্রেষ্ঠার সাথে বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। একটা বাসা বাড়িতে ওকে নিয়ে থাকি আমি। আমার নাম সৌহার্দ্য। মাকে হারিয়েছি 1 বছর আগে। আপন বলতে বাবার একটা ছোট ভাই আছে, ওরা অবশ্য শহরে বাইরে থাকে। শ্রেষ্ঠার কথা শুনে আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। পাগল হয়েছো নাকি? এগুলো কি বলছো মাকে? কেন, কি বলছি? যা সত্যি তাই বলেছি। তুমি কি কিছুই বোঝো না? মানে এত ন্যাকামি কোথা থেকে আসে তোমার? কি, আপনি আমায় ন্যাকা বললেন? কথাটি বলেই শ্রেষ্ঠার রাগে দাঁত কটমট করে বলে উঠল, কথায় আছে না, বোকারা রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমার বউয়ের হয়েছে সেই অবস্থা। কেন, ভুল কিছু বললাম বুঝি? অবশ্যই ভুল বলেছেন। দেখো শ্রেষ্ঠা, তুমি তো জানো আমার সম্পর্কে স্বামী স্ত্রী হই। আমাদের ভেতরে যাই হোক না কেন, বিশেষ করে রাতে, সেগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাবা মাকে কি বলার আছে? বাহ, আপনি আমাকে ব্যথা দিবেন আর আমি কাউকে বলবো না? শ্রেষ্ঠাকে কি করে বুঝাই? যেটা বলছে চূড়ান্ত মূর্খামি ছাড়া কিছুই নয়, কিন্তু সে বোঝবার পাত্রী নয়। খুব ভালো করেই জানি আমি ওকে অন্যভাবে শান্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর ব্যথা দেব না, কথা দিলাম। অনেক অনেক চকলেট দেবো তোমায়। তুমি যা যা খেতে চাও সব কিনে আনবো। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। তুমি না চাইলে আমি ছোবো না তোমায়। শুধু নেক্সট টাইম এই ধরনের উল্টো পাল্টা কথা কারোর সাথে বলো না। না, বলবো না, তবে চকলেট আনতে হবে কিন্তু। হ্যাঁ বাবা, আনবো। শ্রেষ্ঠাকে কোনো মতে বুঝিয়ে আমি নিজের অফিসে চলে গেলাম। যতই শিশু সুলভ হোক না কেন, রান্নাটা মোটামুটি ভালোই করতে পারে শ্রেষ্ঠা। যদিও আমায় প্রচুর সাহায্য করতে হয়। সকাল সকাল রান্নাটা সেরে রেখেছি, তাই বিশেষ কোনো চিন্তা নেই। যদিও বাসায় দুপুরের পরে ফেরবার কথা ছিল, কিন্তু কাজে চাপে বড্ড দেরি করে ফেলেছি। বাসায় ঢুকে দেখি 7টা বেজে গেছে। চারদিকে কোথাও কোনো সাড়া শব্দ নেই। বেডরুমে গিয়ে দেখলাম শ্রেষ্ঠা অঘরে ঘুমোচ্ছে। না জানি কখন শুয়ে পড়েছে। ভাবলাম জাগিয়ে তুলবো, পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করি। নিজের জন্য কেনা কতগুলো গুরুত্বপূর্ণ ওষুধ রাখার জন্য ড্রয়ারটা খুললাম, কিন্তু এ কি, ড্রয়ারের ভেতরে তিল ঠাঁই পরিমাণ জায়গা নেই। পুরোটা শ্রেষ্ঠার গয়না গাটিতে ভরপুর। কতগুলো কাঁচের চুড়ি, নেকলেস, কানের দুল ইত্যাদি ইত্যাদি। মেয়েটা আসলেই পাগল, নয়তো এত অযথা গয়নাগাটি কেউ এভাবে সাথে নিয়ে আসে? ড্রয়ারের ভেতরে হাত দিতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম আমি। এক কোণে একটা কানের দুল পড়ে আছে। খুঁজে দেখলাম এর অন্য পিসটা কোথাও নেই। কানের দুলটা দেখে রীতিমতো হাত পা কাঁপতে শুরু করলো আমার। দুলটা হাতে নিয়ে দৌড়ে পাশের রুমে ছুটে গেলাম। আলমারিটা খুলে তার ভেতর থেকে একটা বক্স বের করি। বক্সের ভেতরে একটা কানের দুল। 1 বছর আগে আমি এখানে রেখেছিলাম এটা। দুটো দুল পাশাপাশি রেখে দেখলাম একদম সেম কালেকশন, সেম ডিজাইন, সবকিছু সেম। হায় আল্লাহ, এটা কি দেখছি আমি? পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগলো আমার। আজ থেকে 1 বছর আগে আমার মায়ের খুন হয়েছিল, আর সেই খুনি একটা মেয়ে ছিল। অন্ধকারে ধস্তাধস্তির সময় যার কান থেকে একটা দুল ছিঁড়ে নিয়েছিলাম আমি। এরপর সেই অজ্ঞাতনামা খুনি আমায় ধোঁকা দিয়ে পালিয়ে যায়। নিজের মায়ের খুনিকে আর খুঁজে পাইনি আমি। আজ দীর্ঘ 1 বছর পরে এই কোন পরীক্ষার মুখোমুখি হলাম আমি? এই কানের দুলটা শ্রেষ্ঠার কাছে এলো কি করে? তবে কি কানের দুল জোড়া হাতে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লাম। কি করব বুঝতে পারছি না। হঠাৎ একটা মাথায় এলো আমার কথা। আজ থেকে দীর্ঘ 1 বছর আগে যখন সেই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে আমার ধস্তাধস্তি হয়, ওর কান থেকে দুলটা কেড়ে নেবার সময় আমার হাতে দুল ছাড়াও আরো একটা জিনিস চলে আসে। সেটা হলো তার রক্ত। তার কানের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল নিশ্চয়ই, আর রক্তের পরিমাণ এতটাই ছিল সেই দাগ এত তাড়াতাড়ি মুছে যাবার কথা নয়। শ্রেষ্ঠা যদি সেই ব্যক্তি হয়ে যায় আমি ভাবছি, তবে নিশ্চয়ই ওর কানে সেই দাগটা থাকার কথা। শ্রেষ্ঠার সাথে বিয়ে হয়েছে আমার 1 সপ্তাহ, কিন্তু সেইভাবে আমায় কখনো ওর কাছে ঘেঁষতে দিতে চায় না। তাই দাগটা থাকলেও চোখ এড়িয়ে গেছে হয়তো। না, আর সময় নষ্ট করা চলবে না। এক্ষুনি ওর কানের দাগটা পরখ করে দেখতে হবে। এই রহস্যের জট না খোলা পর্যন্ত শান্তি নেই আমার। এই ভেবে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। তার আগে কানের দুলজোড়া কাপড়ে পেঁচিয়ে যথাস্থানে রেখে দিই। বেডরুমে ঢুকে দেখি শ্রেষ্ঠা আপন মনে ঘুমের রাজ্যে বিচরণ করছে। কথায় আছে, ঘুমন্ত অবস্থায় মানুষকে দেখতে বেশি নিষ্পাপ লাগে। এই মুহূর্তে মনে হচ্ছে
শ্রেষ্ঠার থেকে নিষ্পাপ মেয়ে এই পৃথিবীতে কোথাও দেখিনি আমি। ওর মুখের দিকে তাকালে একটা অন্যরকম মমত্ববোধ কাজ করে। আমি কি শুধুই সন্দেহ করছি ওর উপর? শুধুমাত্র একটা কানের দুল কিছুতেই উপযুক্ত প্রমাণ হতে পারে না যে স্ত্রী হিসেবে শ্রেষ্ঠার প্রতি আমার সন্দেহ আরো হয়তো অমূলক। কিন্তু আমার মনে দুশ্চিন্তা দূর না হওয়া পর্যন্ত যে শান্তি পাচ্ছি না আমি। শ্রেষ্ঠার প্রতি সন্দেহ হোক না হোক, নিজেকে অন্তত ভুল প্রমাণ করার জন্য আমাকে ওর কাছে যেতেই হবে। ওর কানের উপরে কোনো দাগ আছে কিনা আবিষ্কার করতে হবে আমায়। এই ভেবে আমি ধীরে ধীরে বিছানার উপরে উঠলাম। শ্রেষ্ঠার সামান্য শব্দে ঘুম ভেঙে যাবার অভ্যাস আছে, তাই যা করার ধীরে সন্তর্পণে করতে হবে। আরো ঘনিষ্ঠ হতেই হঠাৎ শ্রেষ্ঠার ঘুম ভেঙে গেল। আমি অমনি হকচকিয়ে উঠলাম। নিজেকে বড্ড অপ্রস্তুত মনে হচ্ছে। এতক্ষণে আমায় আদর করার সময় হলো? শ্রেষ্ঠা আমার সাথে সব সময় একটা দূরত্ব বজায় রেখে চলাফেরা করে ঠিক, আমি একটু ভয় পাই। কিন্তু একটা জিনিস আগেই লক্ষ্য করেছি, আমার আদর নেবার জন্য মরিয়া হয়ে ওঠে। আমার বাহ্যিক স্পর্শ বেশ উপভোগ করে। হয়তো শুধু শ্রেষ্ঠা নয়, সব মেয়েদের ক্ষেত্রে এমনটা ঘটে। এই মুহূর্তে শ্রেষ্ঠার সাথে সময় কাটানোর চেয়ে আগে নিজের মনের আশঙ্কা দূর করা অনেক বেশি জরুরি। শক্ত করে শ্রেষ্ঠাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওর গালে একটা আলতো চুমু বসিয়ে দিলাম। মুহূর্তেই ওর শরীরটা আমার স্পর্শ পেয়ে মোচড় দিয়ে উঠল। নিজেকে আমার কাছে সমর্পণ করার জন্য আমার দিকে ফিরল শ্রেষ্ঠা। ঠিক তখন আমি সুযোগ বুঝে নিজের তীক্ষ্ণ দৃষ্টি ওর কানের উপরে নিবদ্ধ করি। মুহূর্তেই সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল আমার। একটা প্রচন্ড শব্দে আটকে উঠলাম আমি। চোখের সামনে শ্রেষ্ঠার কানের কাটা দাঁতটা জল জল করছে। এতদিন তো খেয়ালই করতে পারিনি এটা। শ্রেষ্ঠাকে এক ঝটকায় ছেড়ে বিছানার উপর বসে পড়লাম। সারা শরীর ঘামতে শুরু করে আমার। এ কি হলো আপনার? আপনি কি ভয় পেয়েছেন? আপনার কি শরীর খারাপ লাগছে? না, এটা হতে পারে না, এটা হতে পারে না কিছুতেই। আপনার হয়েছেটা কি? এমন কেন করছেন? কিছু হয়নি আমার। না, আপনার কিছু তো হয়েছে, এমন করছেন কেন? বললাম তো কিছু হয়নি। এক কথা বারবার কেন বলছো? আমাকে রেগে যেতে দেখে ভয় পেয়ে গেল শ্রেষ্ঠা। একদিকে আমার প্রতি উদ্বিগ্নতা, আবার আমাকে ভয় পাওয়া। অবুঝ শিশুসুলভ যার প্রত্যেকটা আচরণ, এই শ্রেষ্ঠাকে দেখে আমার আরো বেশি ভয় হতে লাগলো। আমি চোখের সামনে যে শ্রেষ্ঠাকে দেখতে পাচ্ছি, সেদিন মা খুন হওয়ার রাতে কি হয়েছিল, কিন্তু সেটা কি করে সম্ভব? শ্রেষ্ঠা কি সত্যি এমন, নাকি এটা ওর একটা মুখোশ? এতটা ছলনা, কপটতা, মিথ্যাচার কেউ কি করে করতে পারে? নিজের মনের দুশ্চিন্তা দূর করতে গিয়ে সেটাকে যেন নিজেকে অজান্তেই লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়েছে আমি। এ কোন গোলক ধাঁধায় পড়ে গেলাম আমি? কি করে বের হব এই গোলক ধাঁধা থেকে আবার নিজেরও জানা নেই। পাশ ফিরে দেখি শ্রেষ্ঠা আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে। ভাবলাম একবার আব্বার কাছে ফোন দিব, কিন্তু পরে কিছু একটা ভেবে শুয়ে পড়লাম। যদিও রাতে ঘুম আসবে কিনা জানি না। ভালোই সকালটা হোক। সকালে শ্রেষ্ঠার ডাকে ঘুম ভাঙলো। আমার জন্য হাত পুড়িয়ে রান্না করেছ, যদিও এখন জানি কেন ওকে আর নিজের বোন থেকে মেনে নিতে পারছি না। মাঝে মধ্যে ভয় করে ওর দিকে তাকাতে। যাই হোক, খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে একটা জরুরি মিটিং আছে, আজকে ফিরতে হয়তো রাত হবে। যাওয়ার আগে সেটা শ্রেষ্ঠাকে জানিয়ে গেলাম। অফিস থেকে বের হতে হতে রাত 8টা বাজলো। দুপুরে একবার মাত্র কথা হয়েছিল শ্রেষ্ঠার সাথে, আর একবার আব্বার সাথে। ড্রাইভ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় খুব একটা জ্যাম নেই আজ, তাই নির্বিঘ্নে যেতে পারছি। তাছাড়া আবহাওয়াটা খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসবে মনে হচ্ছে। হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা মহিলা আমার গাড়ির সামনে এসে পড়ল। ভাগ্যিস দেখে ফেলেছিলাম, একটু জন্য দুর্ঘটনা ঘটে যায়নি। মহিলাটা গাড়ির সামনে ঠাঁই দাঁড়িয়ে আছে, নড়ছেও না সরছেও না। হর্ন দিচ্ছি, তারপরেও কাজ হলো না। মহিলার এই অপ্রত্যাশিত আচরণে আরো মেজাজ বিগড়ে গেল আমার। গাড়ি থেকে নেমে পড়ি। হ্যাঁ ইয়ো, প্রবলেমটা কি শুনি? কানে শুনে পান্তা নাকি? মহিলা নিজের মুখটা একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছে, তাই চেহারা বোঝা যাচ্ছে না। কি আজব, শুনতে পাচ্ছে না নাকি? কোনো উত্তর আসলো না। এ তো মহা মুশকিল। আচ্ছা, কে আপনি বলুন তো, কিছু তো বলুন। ভদ্রমহিলা আবারও নির্বাক। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? আশ্চর্য। আমি ভদ্রমহিলার কাছে যেতেই সেজন্য ভয় পেয়ে দৌড় দিল। অমনি তার ওড়নাটা মুখ থেকে খুলে যায়। মুহূর্তেই অবাক হয়ে গেলাম আমি। শুধু অবাক নয়, অনেকটাই ভরকে গেলাম। এ তো শ্রেষ্ঠা। সে কারণেই হয়তো একটু পরিচিত লাগছিল। কিন্তু শ্রেষ্ঠাই রাতের বেলা এভাবে কোথায় যাচ্ছে, এরকম সালোয়ার কামিজ পরে, তাও নিজের চেহারা লুকিয়ে? আমি শ্রেষ্ঠার দিকে ছুটে যেতেই ও দ্রুত একটা ক্যাবে উঠে পড়ল। তারপর বিপরীত দিকে, অর্থাৎ আমার অফিসের দিকে চলে যায়। চোখের সামনে কি ঘটলো কিছুই বুঝতে পারছি না। শ্রেষ্ঠা এইভাবে রাতের বেলা কোথায় যাচ্ছে, আর ও আমাকে দেখে পালিয়ে গেল কেন?
শ্রেষ্ঠা কোথায় গিয়েছে আমি জানি না, কিন্তু আমি আজ বাসায় গিয়ে বসে থাকবো। ফিরতে তো হবেই ওকে। তারপর দেখি কি উত্তর দেয় ও আমায়। বেশ, এরকম বেকায়দায় ফেলা যাবে আজ শ্রেষ্ঠাকে। এভাবেই দ্রুত ড্রাইভ করে নিজের বাসায় পৌঁছলাম। মেইন গেট পেরিয়ে দরজার সামনে আসতেই দেখতে পাই ভেতর থেকে দরজা লক করা। নিশ্চয়ই আব্বার ছোট ভাই এসেছে গ্রাম থেকে, ওদের আজকে আসার কথা ছিল। ঈষৎ উৎসুক মনে কলিং বেল প্রেস করতে লাগলাম। একটু পরে ভেতর থেকে দরজাটা খুলতে লাগলো। দেখতে পাচ্ছি আমার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে শ্রেষ্ঠার সামনে দাঁড়িয়ে আছে। নতুন শাড়ি আর গয়নাগাটি পরে দাঁড়িয়ে আছে। আমায় দেখে একটা অদ্ভুত হাসি দিল। তুমি এসে গেছো, তাড়াতাড়ি ভেতরে এসে রেডি হও। শ্রেষ্ঠাকে এই সময় বাড়িতে, তারপর এই বেশে দেখে যেন মাথায় বজ্রপাত হলো আমার। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি আমি। এটা যদি শ্রেষ্ঠা হয়ে থাকে তাহলে রাস্তায় কাকে দেখলাম আমি? শ্রেষ্ঠাকে এই সময় বাড়িতে, তার উপর এই বেশে দেখে যেন মাথায় বজ্রপাত হলো আমার। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি আমি। আচ্ছা, এটা যদি শ্রেষ্ঠা হয় থাকেই, তাহলে রাস্তায় কাকে দেখলাম আমি? শ্রেষ্ঠাকে এই সময় বাড়িতে দেখে আমি বলে উঠলাম, এ কি, তুমি এখানে? তুমি কি করছো এখানে? আমি এখানে মানে? আপনি কি বলছেন এসব? আমি আমার বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো? না, এই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয় এটা। কি সম্ভব নয়? দেখুন, আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না আমি। তার মানে তুমি কোথাও যাওনি? না। কিন্তু আমি যে তোমায় এইমাত্র বলেই থেমে গেলাম আমি। না থাক, আর কিছু বলা যাবে না এই মুহূর্তে। শ্রেষ্ঠ নিজেও অবাক হয়ে যাচ্ছে আমাকে বিচলিত অবস্থায় দেখে। আচ্ছা, আপনার কি কিছু হয়েছে? এমন করছেন কেন? না, আমি ঠিক আছি, আমার কথা ছাড়ো। কিন্তু তুমি এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছ? আর কোথায় যাব? আজ রাতে ভাবলাম আপনার সাথে একটু বেরোবো, কিন্তু এখন আপনাকে যেরকম দেখছি, না থাক, আরেকদিন যাব। শ্রেষ্ঠার সাথে কথা বলতে বলতেই বাসার ভেতরে ঢুকলাম আমি। ওর সমস্ত ব্যবহার, আচার আচরণ রীতিমতো অবাক করে দিচ্ছে আমায়। রাস্তায় যে মেয়েটার সাথে দেখা হলো তার কথা মাথা থেকে সরাতে পারছি না কিছুতেই। মেয়েটা এভাবে আমার সামনে কেন এসে পড়লো? কি উদ্দেশ্য ছিল ওর? কিছুই জানি না আমি। শুধু এইটুকু জানি আমার রহস্যের জট খুলতে তাকে ভীষণ দরকার আমার। ড্রয়িং রুমের সোফায় বসে বসে কথাগুলো ভাবছিলাম। হঠাৎ একটা চায়ের কাপ এগিয়ে আসলো আমার দিকে। আমি এলাচ দেয়া চা পছন্দ করি। শ্রেষ্ঠা তাই এলাচ চা তৈরি করে এনেছে আমার জন্য। ও আবার দুধ চা ছাড়া কোনো চা খায় না। আমার সামনে অন্য একটা সোফায় বসে চায়ের কাপটা মুখে নিল শ্রেষ্ঠা। ঠিক তখন আমি একটা প্রশ্ন ছুড়ে দেই ওর দিকে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে শ্রেষ্ঠা? হ্যাঁ, বলুন। তুমি কিছু মনে করবে না তো? না, মনে করব না। আচ্ছা, তোমার কানের উপরে ওই কাটার দাগটা কিসের? আমার কথাটা শোনা মাত্রই যেন অপ্রস্তুত হয়ে পড়লো শ্রেষ্ঠা। চা আটকে যায় ওর গলায়, কেশে পুরো একাকার করে ফেলছে। আমি চায়ের কাপটা রেখে ছুটে ওর কাছে গেলাম। এ কি, কি হলো তোমার? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শ্রেষ্ঠা আমার করা প্রশ্নে ভয় পেয়ে গিয়েছে। কোনোভাবে সেটা এড়িয়ে যেতে চাইছে। ও, এক গ্লাস জল দিয়ে ওর কাশিটা থামালাম। এখন অনেকটাই স্বাভাবিক লাগছে, কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই। ওর সামনে আবারও সেই প্রশ্নের পুনরাবৃত্তি করি। কি হলো বলে না তো, দাগটা কি করে এলো? আমি জানি না, কিচ্ছু জানি না আমি। জানো না? জানো না মানে কি? না মানে মনে নেই আমার। কি বলো? তুমি এত বড় একটা আঘাত পেলে আর সেটা তোমার কিনা মনে নেই? অদ্ভুত। বললাম না মনে নেই, তারপরেও কেন একই প্রশ্ন করছেন? রেগে গিয়ে শ্রেষ্ঠা উঠে উপরে রুমের দিকে চলে যায়। আমিও চলে যাবার দিকে তাকিয়ে আছি। কি আশ্চর্য, একটা সামান্য প্রশ্ন করাতে এভাবে রিয়েক্ট কেন করলো জানি না। ও নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে আমার থেকে, যা আমি জানি না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি আমি। স্ক্রিনের দিকে তাকাতেই দেখি বাবার ফোন কল। হ্যালো, কেমন আছো বাবা? আমি তো ভালোই আছি, তোরা কেমন আছিস বল? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, মিছিল কেমন আছে? ও ভালো আছে। শোন, একটা কথা। হ্যাঁ বলো। আমরা কাল শহরে আসছি, আমার সাথে মিছিলও আসবে। তোদের কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে মানে? কি যে বলো না। তুমি যখন খুশি যাকে খুশি নিয়ে এসো আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, আর তুই কিছু মনে করিস না, ওটা তো এমনি মজা করে বললাম। তোমরা যত দ্রুত সম্ভব চলে আসো, তোমাদের পেলে শ্রেষ্ঠাও খুশি হবে। তারপর আরো কিছুক্ষণ বাবার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। বাবার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। বাবার ভাই আসছে অনেক দিন পরে। অবশ্য বিয়েটা আমাদের গ্রামের বাড়িতেই বসেই হয়েছিল। আমাদের বাসায় প্রথম আসছে ওরা, এটা ভেবেই বেশি খুশি লাগছে। কিন্তু সমস্ত ভালো লাগার ভেতরেও যখন শ্রেষ্ঠার রাস্তায় দেখা সেই মহিলার কথা মনে পড়ে, সকল আনন্দ ভালো লাগা নিমিষে বিষাদ আর দুশ্চিন্তায় পরিণত হয়। আমি নিজেও জানি না এই ভয়ঙ্কর দুশ্চিন্তা থেকে
কবে বের হতে পারবো। তবে যত দ্রুত সম্ভব আমাকে দুশ্চিন্তা থেকে বের হতেই হবে। কোনো মানুষের পক্ষে এত টেনশন বয়ে বেড়ানো সম্ভব নয়, বিশেষ করে আমার পক্ষে তো নয়। পরের দিন বিকেল বেলায় বাসায় বাবার ছোট ভাই চলে আসে। ওরা আসাতেই শ্রেষ্ঠাও বেশ আনন্দিত। আমারও ওদের পেয়ে কিছুটা হলেও দুশ্চিন্তার রাশটা লাঘব হলো। অবশ্য আমি বাবার সাথে শ্রেষ্ঠার সেই মহিলার বিষয়ে আলোচনা করি। বাবা শুনে আমায় ধৈর্য ধরার পরামর্শ দিলেন, তবে উনি নিজেও খানিকটা চিন্তিত হয়ে পড়েন এই নিয়ে। এরপর যখন সন্ধ্যা হয়ে প্রায় 7টা, ছাদে একা একা পায়চারি করছি আমি, একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো আমার কাছে। আমি রিসিভ করতেই একটা মহিলা কণ্ঠস্বর ভেসে আসলো ওপাশ থেকে। আপনি মিস্টার সৌহার্দ্র জামান? হ্যাঁ, আমি সৌহার্দ্য, বলুন। আপনার জন্য একটা খাস খবর আছে। খবর? কিসের খবর? আর আপনি কে? আমার পরিচয় পরে দিচ্ছি, আগে একটা লোকেশন দিচ্ছি, ওখানে চলে আসুন। লোকেশন? কিসের লোকেশন? আজ থেকে 1 বছর আগে আপনার মা মারা গিয়েছিল না, মানে আপনারা যতদূর জানেন। হ্যাঁ, খুনি মাকে মেরে লাশটা নদীতে ফেলে দেওয়া দিয়েছিল। তারপর এক পর্যায়ে পুলিশ তাকে আর খুঁজে না পেয়ে মৃত ঘোষণা করে দেয়। কিন্তু কি হয়েছে বলুন তো? ঠিক, আপনার মাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু উনি সেদিন মারা যাননি, উনি এখনো বেঁচে আছেন। হোয়াট? কি বলছেন আপনি এটা? মহিলার কথা কিছুতেই নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না আমি। দেখুন, দীর্ঘ 1 বছর পরে কোমা থেকে ফিরলেন উনি। তারপর ওনার মুখ থেকে আপনাদের বিষয়ে বিস্তারিত জানতে পেলাম। আর হ্যাঁ, উনি এটাও জানেন কে তাকে খুন করার চেষ্টা করেছিল এবং কেন। সবটা মনে করতে পেরেছেন উনি। মহিলার কথা শুনে যেন হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল আমার। যেন একটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে উঠলো শরীরটা। মা কি সত্যি বেঁচে আছে? আর সেটা কিনা এতগুলো দিন পরে জানতে পারছি আমি। নাকি আমাকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র করছে কেউ? এই মুহূর্তে কি করা উচিত আমার? না, এ বিষয়ে আগে বাবার সাথে কথা বলতে হবে, তারপর যা করার করব। ফোনটা রেখে ড্রয়িং রুমের দিকে ছুটে গেলাম আমি। আমার মুখ থেকে সবটা শুনে অবাক হয়ে গেল বাবা। কি বলিস? কি তোর মা বেঁচে আছে? কিন্তু কি করে সম্ভব হলো সেটা? হ্যাঁ বাবা, আমি তো অবাক হলাম এটা শুনে। প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি। আচ্ছা, ফোন যে করেছিল তার কোনো পরিচয় জানতে পেরেছিস কি? না, উনি তো নিজের বিষয়ে কিছুই বললেন না আমায়। কিন্তু জায়গাটা কোথায়? কোন জায়গা থেকে ফোন কলটা এসেছিল? উনি লোকেশনটা পাঠিয়ে দিয়েছেন আমায়। খুব একটা দূরেও নয় এখান থেকে, এই ধরো যেতে 1 ঘন্টা মতো সময় লাগবে। আমাদের কি পুলিশের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত? আমি একই কথা ভাবছি। আমরা পুলিশকে বরং আগে জানাই। একটা পুরো কলের উপর পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না। একদম ঠিক বলেছিস, কিন্তু আমার কি মনে হয় জানিস? কি বলো? আমার মনে হয় কেউ মিথ্যে বলছে না আমাদের। আর দেখ, তোর মাকে নিয়ে কেউ কেন এমন একটা মিথ্যাচার কেন করবে আমাদের সাথে? কি লাভ তাদের? সেটাও ঠিক। তাহলে কি করা উচিত আমাদের? চল আমরা বরং বেরিয়ে পড়ি। সেই রকম পরিস্থিতি হলে আমরা ওইখান থেকেই পুলিশকে ইনফর্ম করতে পারবো। তাহলে এখন কাউকে কিছু জানাবো না? না থাক। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। বাবার সাথে কথা সেরে নিজের রুমের দিকে পা বাড়ালাম। ঠিক তখন দেখতে পাই শ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে আমার সামনে। তার মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনেছিল এতক্ষণ। এ কি, তুমি এখানে? আপনারা কি আলোচনা করছিলেন দুইজন মিলে? কেন, তুমি কিছু শুনতে পাওনি? না, আমি তো এইমাত্র এলাম। আমাদের মা সবার জানা মতে 1 বছর আগে যার খুন হয়েছিল, আজকে হঠাৎ করে কেউ ফোন করে আমাদের ইনফর্ম করলো মা মারা যায়নি, এখনো বেঁচে আছে সে। কি বলেছেন আপনি এটা? তবে এতগুলো দিন কোথায় ছিলেন উনি? আমি লক্ষ্য করছি শ্রেষ্ঠার মুখমণ্ডল জুড়ে ভয়ের ছাপ স্পষ্ট। এমন মনে হচ্ছে মা ফিরে আসার খবর শুনে ভয় পেয়ে গিয়েছে ও। এতগুলো দিন মা কোমায় ছিল, আজকেই জ্ঞান ফিরেছে তার। তো এখন কি করবেন আপনি? কি আর করব, আমি আর বাবা মায়ের কাছেই যাচ্ছি তাকে ফিরিয়ে আনতে। না, যাবেন না, যাবেন না আপনি। যাব না? কিন্তু কেন? আর তুমি আমাকে নিষেধ করছো কেন, সেটাই তো বুঝতে পারছি না। না, কিছু না। ভারী অদ্ভুত তুমি। এতদিন বাদে মাকে ফিরে পেয়েছি আমরা, সেটা জেনেও কিনা হাত পা গুটে ঘরে বসে থাকবো? এটা হয় কখনো? শ্রেষ্ঠার কিছু না বলে বেরিয়ে গেল। আমি অবাক হচ্ছি ওর এই আচরণে। এমন মনে হচ্ছে শ্রেষ্ঠা কিছুতেই চাইছে না মা বাড়িতে ফিরে আসুক। একটা ভয় বাসা বেঁধে আছে ওর মনে। মা আসাতে হয়তো রহস্যের জট অনেকটাই করবে। আর সেদিন রাতের সেই অজ্ঞাতনামা নারীকে খুঁজে বের করতে পারবো আমি। তাই মায়ের ফিরে আসাটা যেমন আমাদের পরিবারের জন্য মঙ্গল, ততটা আমার জন্য। নয়তো এভাবে মনের ভেতরে একটা সন্দেহের বীজ বপন করে শ্রেষ্ঠার সাথে সংসার করাটা অসম্ভব হয়ে পড়বে আমার জন্য। রাত 8টার দিকে আমি আর বাবা বেরিয়ে পড়লাম। ওই মহিলা যে লোকেশনের কথা বলছে, কাজের সূত্রে কয়েকবার সেখানে যাওয়া হয়েছে আমার, তাই
পথ চিনতে খুব একটা অসুবিধা হলো না। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের গন্তব্য পৌঁছতে একটু দেরি হলো। এই তো এই জায়গাটা, এখান থেকে ভেতরে যেতে হবে আমাদের। আচ্ছা, একটা কাজ কর, তুই ভিতরে গিয়ে আমাকে ফোন করে কনফার্ম কর। যদি উল্টো পাল্টা কিছু দেখিস তবেই জানাবি, আমি পুলিশকে কনফার্ম করব। কিন্তু বাবা, আমরা তো এখনো জানাতে পারিনি পুলিশকে। দেখ সৌহার্দ্য, তোর মা এতদিন পরে সুস্থ হয়ে ফিরেছে, আমি চাই না পুলিশ তাকে নিয়ে টানাটানি শুরু করুক, সেটা ওর জন্য ভালো হবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তাহলে ভেতরেই যাচ্ছি। বাবাকে রেখে ভেতরের দিকে পা বাড়ালাম আমি। একটা পুরনো গোডাউনের ভেতরে ঢুকলাম আমি। কিন্তু মা এটার ভিতরে কেন? মাথায় ঢুকছে না আমার। হিসাব অনুসারে তার হাসপাতালে থাকার কথা। না জানি ওই মহিলা ঠিক কি চাইছে। আমি ধীরে ধীরে পা বাড়াতে লাগলাম। বেশ শুনশান একটা জায়গা, একটু ভয় ভয় লাগছে। মাঝে মাঝে এমন মনে হচ্ছে কেউ একটা ফলো করছে আমার পেছন থেকে, কিন্তু পেছন করতে কেবল অন্ধকার আর শূন্যতা ছাড়া কিছুই দেখতে পেলাম না। যাই হোক, গা ছমছমে পরিবেশের ভেতর দিয়ে সামনের দিকে যেতে লাগলাম। হঠাৎ বুঝতে পারলাম কেউ একটা ছুটে আসছে আমার দিকে। সে আমাকে পেছন ফেরার সুযোগ না দিয়েই মাথায় সজোরে আঘাত করলো। আঁতকে উঠলাম আমি। মাথাটা চেপে ধরে মাটিতে বসে পড়লাম। চারপাশটা ক্রমশ অন্ধকার হয়ে আসতে লাগলো। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি আমি, অথবা মারা যাচ্ছি। নিজের সর্বশক্তি দিয়ে চোখ মেলার চেষ্টা করেও ব্যর্থ হই। মাটিতে লুটিয়ে পড়ে কোনো ক্রমে উপরের দিকে একটা চোখ মেলে তাকালাম। তারপর যা দেখতে পাই আমি দুঃস্বপ্ন ভাবতে পারিনি কোনোদিন। দেখতে গেলাম বাবা হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তার সেই লাঠিতে আমার রক্ত লেগে আছে। উনি হয়তো ভাবছেন আমি জ্ঞান হারিয়েছি, তাই দেখতে পাইনি তাকে। জ্ঞান ফেরার পরে দেখতে পাই আমি একটা হাসপাতালের বেডে শুয়ে আছি। মাথায় একটা মোটা ব্যান্ডেজ করা, ভেতরে প্রচুর যন্ত্রণা হচ্ছে। আমার জ্ঞান ফিরতে দেখে নার্স বাইরে ছুটে গেলেন। তার একটু পরে বাবা ভাই আর শ্রেষ্ঠা তড়ি ঘড়ি করে ভেতরে প্রবেশ করলো। শ্রেষ্ঠা আর মিছিল আমাকে এই অবস্থায় দেখে রীতিমতো কান্না শুরু করে দিল। বাবা তাদের শান্ত করে এগিয়ে আসলেন আমার দিকে। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুক্রিয়া, তিনি বাঁচিয়ে দিয়েছেন তোকে। বাবার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে আমি। কি হচ্ছে এসব আমার সাথে? মনে হচ্ছে আমি আর বাস্তবে নেই, ভিন্ন একটা অভিনয় চলে এসেছি। নিজের চোখে বাবাকে আঘাত করতে দেখেছি আমাকে, সেটা তো আর মিথ্যে নয়। আমি নিশ্চিত বাবা ভুলেও ভাবতে পারছে না আমি দেখে ফেলেছিলাম তাকে। কিন্তু আমাকে আঘাত করে আবার হাসপাতালে ভর্তি করে সুস্থ করে তোলার অর্থ কি? না, এবার দেখছি টেনশনে মাথা ছিঁড়ে যাবার উপক্রম আমার। একটু পরেই ভেতরে একটা লোক এসে ঢুকলো, সাথে একজন পুলিশ। পুলিশ আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, উনি গোডওয়ানের দারোয়ান। গতকাল রাতে উনি যথাসময়ে না আসলে হয়তো বাঁচানো যেত না আপনার। উনি আমায় বাঁচিয়েছেন মানে? বুঝলাম না আমি। কেন বাবু? আমি যখন নিজের স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতে বাইরে বের হচ্ছিলাম, তখন হঠাৎ কাউকে গোডাউন থেকে ছুটিয়ে পালিয়ে যেতে দেখলাম। হয়তো আপনাকে দেখে ফেলেছিলেন উনি। তারপর একটু এগিয়ে যেতেই আপনার সেন্সলেস বডি দেখতে পাই। ততক্ষণে লোকটা পালিয়ে যায়, কিন্তু আপনার কথা ভেবে আমি আর পিছু নিলাম না তার। দারোয়ানের কথা শুনে আরো ভয় হতে লাগলো আমার। তার মানে বাবা ইচ্ছে করে বাঁচায়নি আমায়, আমায় খুন করার উদ্দেশ্য ছিল তার। হ্যাঁ, সৃষ্টিকর্তা, এ কোন কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করালে আমায় তুমি? আমার নিজের বাবা খুন করতে চাইছে আমায়। আমি কি এমন ক্ষতি করেছি তার? বাবা কেন এটা করলো আমার সাথে? তার মানে মায়ের ফিরে আসা, ফোন কল, এসব কিছু বাবার ষড়যন্ত্র ছিল। কিন্তু বাবার এসব করে কি লাভ? কেন সেসব করছে? একটু পরে পুলিশ আর সেই দারোয়ান বেরিয়ে গেল। বাবা আবারও আমার সাথে কথা বলা শুরু করলো। এখন কেমন লাগছে বাবা? শরীরটা ভালো লাগছে তো? এই মুহূর্তে বাবার সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে আমার। ভাবতে অবাক লাগছে, ইনি আমার নিজের বাবা, যাকে আমি এতটা সম্মান করি, ভালোবাসি। সে কিনা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চালাচ্ছে, তাও পেছন থেকে। কিন্তু এই মুহূর্তে কিছুতেই বুঝতে দিলে চলবে না তাকে। আমি তার চালাকি ধরতে পেরেছি। যাই হোক, এখন কিছু না জানার ভান করেই থাকতে হবে, নয়তো সত্যটা পর্যন্ত পৌঁছতে পারবো না কোনোদিনও। পুলিশের ডাকে বাবা কেবিনের বাইরে বেরিয়ে গেলে। ভেতরে মিছিল আর শ্রেষ্ঠা এসে আমার পাশে বসলো, আর মিছিল দাঁড়িয়ে আছে। আমি যেতে বারণ করেছিলাম আপনাকে, তারপরেও কেন গেলেন? আমি তো কেবল আমার মাকে উদ্ধার করতে গিয়েছিলাম। আচ্ছা, আপনিই বলুন, মৃত মানুষ ফিরে আসে কখনো? আমার তো শুনেই সন্দেহ হয়েছিল কেউ ফাঁসাতে চাইছে আপনাকে, তাই তখন বারণ করি। কিন্তু আপনি যে আমার কোনো কথা কানে নিলেন না। শ্রেষ্ঠার কথাগুলো সত্যি ভীষণ যৌক্তিক। আমি নিজেও এতটা ডিপলি ভাবিনি। কিন্তু শ্রেষ্ঠাও তো আমার সন্দেহের তালিকার বাইরে নয়। বাবার বিরুদ্ধে প্রমাণ আমি নিজেই। কিন্তু শ্রেষ্ঠা, ওর আসল রূপ কি করে সামনে আনবো আমি? ও কি সত্যি আমার ভালো চায়,
নাকি এটা ওর একটা মুখোশ, ঠিক বাবার মতো? এই পৃথিবীতে আমিই বোধহয় একমাত্র হতভাগ্য মানুষ যাকে কিনা তার জন্মদাতা পিতা খুন করতে চাইছে, যাকে কিনা নিজের স্ত্রীকে প্রতিক্ষণ আর প্রতি মুহূর্তে সন্দেহের চোখে দেখতে হচ্ছে। এই যন্ত্রণাদায়ক জীবনের থেকে মৃত্যু অনেক অনেক শ্রেয়। কিন্তু মায়ের খুনির পরিচয় না জেনে আমার বাবা কেন খুন করতে চাইছে আমায়, এটা না জেনে মোড়েও শান্তি পাবো না আমি। তাই আমাকে যে করেই হোক সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। এর থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই আমার। কি হলো? কি ভাবছেন এত? না, কিছু না। ডাক্তার বলেছে কাল সকালে রিলিজ দেওয়া হবে আপনাকে, ততক্ষণ এই হাসপাতালেই থাকতে হবে। ও, তা তুমি কি সিদ্ধান্ত নিলে? কি সিদ্ধান্ত? এখানে থাকবে নাকি বাসায় যাবে? বারে, আপনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন আর আমি কিনা আপনার স্ত্রী হয়ে বাড়ি গিয়ে আরাম করব? এটা হতে পারে? তুমি তো বড়দের মতো কথা বলা শিখে গেছো দেখি। শ্রেষ্ঠ আমার কথার প্রত্যুত্তরে একটা লজ্জা মিশ্রিত হাসি দিল, আর কিছুই বলল না। সারা দিন কেটে গেল। শ্রেষ্ঠ আমার কথায় সন্ধ্যার পরে মিছিলকে নিয়ে বাসায় চলে গেছে। বাবার কথা জানি না। আজকে একটু তাড়াতাড়ি আমি মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি। রাতের বেলা হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঘুম কাতুরে চোখে দেখতে পাই কেউ একটা আমার কেবিন থেকে বেরিয়ে গেল। মাথার ব্যথা অনেকটা কমেছে আমার। আর কিছু না ভেবে উঠে পড়লাম আমি। তারপর তার পিছু নেই একটা মেয়ে, বোঝাই যাচ্ছে পুরো সেদিনের রাস্তায় দেখা সেই মেয়েটার মতো বেশভূষা, যাকে দেখতে কিনা হুবহু শ্রেষ্ঠার মতো। এমনকি আমি এটাও জানি না ওটাই শ্রেষ্ঠা কিনা। যাই হোক না কেন, আজ আর ওকে ছেড়ে দিলে চলবে না। এত রাতে লুকিয়ে লুকিয়ে আমার কাছে কি এমন কাজ ওর, সেটা ওর মুখ থেকে বের করতে হবে। তাছাড়া ওকে ধরতে পারলে ওই শ্রেষ্ঠা কিনা সেটাও জানতে পারবো আমি। মেয়েটা আমার থেকে মাত্র কয়েক গজ দূরে। হাসপাতালে পিন পতন নীরবতা বিরাজ করছে, আর আমি সমস্ত নীরবতা ভেঙে অজ্ঞাতনামা মেয়েটার পিছু নিলাম। এক পর্যায়ে হাসপাতালের বাইরে বেরিয়ে পড়ে সে। তারপর রাস্তা ধরে এগিয়ে যায়। আমিও আপ্রাণ চেষ্টা করছি তাকে পাকড়াও করবার। তাড়াহুড়োতে ঘড়ি দেখা হয়নি, তবে রাত 1:30 কি 2টো বেজেছে এইটুকু আন্দাজ করতে পারছি। লোকজন তো দূর রাস্তায় কোনো প্রকার যানবাহন পর্যন্ত চোখে পড়ছে না। চারদিকে কেবল শূন্যতা আর শূন্যতা। মেয়েটা ছুটতে ছুটতে এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ল। সৃষ্টিকর্তা যেন আজ একটু বেশি সহায় আমার। তা না হলে এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে। সর্বশক্তি দিয়ে ছুটে যাই আমি। সে উঠে পা বাড়াতে না বাড়াতে হাতটা খপ করে ধরে ফেললাম আমি। তারপর ওর মুখ থেকে ওড়নার পর্দাটা সরিয়ে নিলাম। যা অনুমান করেছিলাম তাই। রাস্তায় দেখাও সেই মেয়েটা, নিজের সামনে যেন সৃষ্টাকেই দেখেছি আমি। মেয়েটা নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে চাইছে, কিন্তু আমার হাত থেকে নিজেকে মুক্ত করা যে এত সহজ নয় তার জন্য। কোথায় পালাচ্ছ? তোমার সব খেলা শেষ, ধরে ফেলেছি তোমায় আমি। তাকে উদ্দেশ্য করে বলে উঠলাম আমি। ছাড়ুন আমায় বলছি, ভালো হচ্ছে না একদম। ভালো হচ্ছে না মানে? রাতের বেলা একটা অপরিচিত মানুষের কাছে লুকিয়ে লুকিয়ে যাওয়াটা কি খুব কাজ মনে হয় তোমার কাছে? আমায় ছেড়ে দিন, দয়া করে ছাড়ুন আমায়। ছাড়বো না, আজ তো কিছুতেই ছাড়ছি না তোমায়। সেদিন তো পালিয়ে বেঁচেছিলে, আজ কে বাঁচাবে তোমায়? আপনার কোনো ধারণাও নেই আমার সম্পর্কে। জানেন কি করতে পারি আমি? কে তুমি? কেন আমার সাথে লুকোচুরি খেলা খেলছো? কি চাও তুমি? জানতে চান কি চাই আমি? হ্যাঁ, জানতে চাই। আর জানতে চাই বলেই ছুটে এলাম আমি। ঠিক আছে, আমি বলবো, তার আগে হাতটা ছাড়ুন। আর তুমি ছুটে পালাও, তাই না? তোমার বুদ্ধির জবাব নেই সত্যি। না, আমি পালাবো না। যদি জানার এতই ইচ্ছা থাকে একবার হাতটা ছেড়ে দেখুন। একদম চালাকি করার চেষ্টা করো না। না, করবো না চালাকি। অগত্যা মেয়েটার হাতটা ছেড়ে দিলাম আমি। এমনিতেই আমার আওতার ভেতরে আছে সে, তাই পালাতে চাইলেও এত সহজে পালাতে পারবে না সে। মেয়েটা তার বুকের ভেতরে হাতটা ঢুকিয়ে দিল। কিছু একটা বের করতে চাইছে মনে হচ্ছে। এই, তুমি এটা কি করছো? কি বের করছো এটা? ভয় পাবেন না, প্রমাণ বের করছি। আপনি জানতে চেয়েছিলেন না আমি কে? এই বলেই মেয়েটা আমাকে অবাক করে দিয়ে ওর বুকের ভেতর থেকে একটা পিস্তল বের করে। আমি যেন পুরো বোকা বনে গেলাম তার সামনে। না, তুমি এটা করতে পারো না। এভাবে ধোকা দিলে আমায় তুমি। ছি, আমি বিশ্বাস করেছিলাম তোমায়। চুপ থাকো, একদম চুপ থাকো। তোমার মুখে বিশ্বাস আর অবিশ্বাসের কথা মানায় না। আর ভেবো না আমি ছেড়ে দেব তোমায়। এক এক করে সবকিছু শোধ তুলবো। মেয়েটা কি বলছে এসব? আমার উপর এত কি রাগ ওর? আর কিসের শোধ তোলার কথা বলছে ও? আমার মাথায় ঢুকছে না কিছুই। তুমি কি বলছো এসব? যা বলছো ভেবে বলছো তো? আমি তোমায় চিনি না, জানি না। কিসের শোধ তুলতে চাইছো তুমি আমার উপরে? নাকি তুমি আমার পরিচিত কেউ? আচ্ছা, তুমি শ্রেষ্ঠ নাও তো? প্রশ্নগুলো শেষ করতে না করতেই আমাদের পাশ দিয়ে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। মেয়েটা আমার দিকে পিস্তলটা টাক করে রেখেই গাড়িতে গিয়ে উঠলো। ভারী শিয়ানা মেয়ে সে।
আমি তার পিছু করেছি এটা খেয়াল করে পালানোর বন্দোবস্ত ভালোভাবেই করে ফেলেছিল। এভাবে আমাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে এক পর্যায়ে পালিয়ে যায় মেয়েটা। আমার হা করে তাকিয়ে সেই দৃশ্য দেখা ছাড়া কোনো উপায় ছিল না। তবে যাই হোক না কেন, এই মেয়েটা কিছুতেই শ্রেষ্ঠা হতে পারে না, এটা আমি নিশ্চিত। শ্রেষ্ঠা এতটা ধুরন্ধর প্রকৃতির কখনোই নয়। তাছাড়া চেহারায় মিল থাকলেও দুজনের আচার ব্যবহার আকাশ পাতাল ব্যবধান। পরক্ষণে বাবার কথা মাথায় আসে আমার। আমি তো ছোটবেলা থেকেই তাকে একজন ফেরেশতার চোখে দেখে এসেছি। সেই মানুষটা যদি আমার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারে, তার ভেতরে যদি এমন একটা পশু সত্তা লুকিয়ে থাকতে পারে, তবে শ্রেষ্ঠার ভেতরে কেন নয়? আমি জানি না এই মেয়েটা শ্রেষ্ঠা নাকি অন্য কেউ। তবে সে যেই হোক না কেন, বাবার সাথে তার নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে, এটা অনেকটা নিশ্চিত আমি। বাবা মারতে চায় আমায়, আর সেও ক্ষতি করতে চাইছে আমার। আবার আজকে রাতে আমার হাসপাতালে থাকার বিষয় জেনে এই পর্যন্ত চলে এলো সে। কেউ সাহায্য না করলে এগুলো একার পক্ষে সম্ভব নয় কিছুতেই। তাই সবার আগে আমাকে এটা জানতে হবে বাবার সাথে এই মেয়েটার কোনো যোগাযোগ আছে কিনা, আর সেই যোগাযোগ কিসের ওপর ভিত্তি করে। এই প্রশ্নের উত্তর জানতে পারলেই আমার রহস্য উন্মোচনের পথটা আরো সহজ হয়ে যাবে। এতক্ষণ ছুটতে ছুটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। আবারও হাসপাতালের দিকে পা বাড়ালাম। মাথায় আবারও পেইন হচ্ছে, আর সেটা হওয়াই স্বাভাবিক। এতক্ষণ যা স্ট্রেস গিয়েছে, নিজের কেবিনে গিয়ে শুয়ে পড়ি, আর তারপর সকাল হবার জন্য অপেক্ষা করতে থাকি। সকালবেলা শ্রেষ্ঠা, মিছিল আর বাবা সবাই এলো হাসপাতালে। আমাকে রিলিজ করা হবে আজকে। আমার সুস্থ হয়ে উঠতে দেখে সবাই বেশ আনন্দিত, বাবাও আনন্দিত। তবে আমি ভালো করে জানি তার এই আনন্দের পেছনে লুকিয়ে আছে এক রাশ ব্যর্থতার হতাশা। সুযোগ পেয়েও নিজের সন্তানকে খুন করতে না পারার হতাশা। হয়তো আবারও সুযোগ খুঁজছে সে, নিজের অসমাপ্ত কাজকে কিভাবে সমাপ্ত করা যায়। ভাইয়া, আজ তোমায় রিলিজ করা হবে তাই না? হ্যাঁ রে। তার মানে আজকেই বাসা যাচ্ছ তুমি? যাচ্ছি। মিছিলকে দেখে হঠাৎ একটা বুদ্ধি আসলো আমার মাথায়। কেবিনে আমার সাথে মিছিল একাই এখন। বাবা শ্রেষ্ঠা বাইরে ফর্মালিটির স্বার্থে ব্যস্ত। আমি মিছিলকে আমার কাছে ডাকি, শোন ভাই, একটু আমার কাছে আয়, আমার পাশে বস। মিছিল আমার কথা মতো আমার পাশে বসলো। আমি জড়িয়ে ধরলাম ওকে, তারপর আরো অধিক ঘনিষ্ঠ হলাম ওর। দেখ, তোকে একটা প্রশ্ন করি, কাউকে আবার বলবি না কিন্তু। কি প্রশ্ন ভাইয়া? কাল রাতে কার সাথে ঘুমিয়েছিলি তুই? তোর ভাবির সাথে, নাকি বাবার সাথে, নাকি একাই? বাবার সাথে ঘুমিয়েছে। কিন্তু তুমি জানো ভাইয়া, কিন্তু কি বল? আমার খুব ভয় করছিল রাতে। ভয় করছিল? কিন্তু কেন? বাবা তো ছিল তোর সাথে। ছিল না মানে? কি বলছিস তুই? এ তো কিছু ঘুরতে যেন সব বেরিয়ে আসছে ধীরে ধীরে। মনে মনে বললাম, তুমি তো জানো মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় আমার। কাল রাতেও ঘুম ভেঙে যেতেই দেখি বাবা নেই পাশে। তখন খুব ভয় করছিল আমার। বাবা কোথায় ছিল তুই জানিস কিছু? না, তা তো জানি না, তবে সে আবার ভোর রাতের দিকেও ফিরে আসে। তুই কি তাহলে এত সময় জেগেছিলিস? না, তবে বাবা রুমে আসতেই টের পাই আমি। আচ্ছা, আর কি কিছু লক্ষ্য করেছিস? না তো, আর কি? ও, এই শোন, আমার আর একটা কাজ করে দিবি? তার বদলে যা চাইবি তাই দেব। কি কাজ ভাইয়া? বাবার ফোনটা ম্যানেজ করে দে আমায় একটু। আর শোন, ভুলেও যাতে বুঝতে না পারে আমি চেয়েছি ফোনটা। তুই গেম খেলার কথা বলে নিয়ে আয়। এইটা কোনো কাজ হলো? আমি এখনই নিয়ে আসছি। মিছিল বেরিয়ে গেল। আমার ছোট ভাইটা সত্যিই খুব কাজের। ওর থেকে এত কিছু জানতে পারলাম। এখন বাবার ফোনটা হাতে পেলে হয়তো কোনো না কোনো ক্লু পেলেও পেয়ে যেতে পারি। তাছাড়া একবার ট্রাই করতে তো দেখাই উচিত, কারণ বর্তমানে ফোনটাই একমাত্র মানুষের যোগাযোগের মাধ্যম। অপরাধীর ফোন ঘাটলে অনেক সময় অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। একটু পরে মিছিল ফোন নিয়ে এলো। আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়ে ভালো করে ফোনটা ঘাঁটতে লাগলাম। বাবার সাথে নিজের পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে ফাইল সেভ ওপেন করে ফেললাম। ভেতরে অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে। হন্যে হয়ে সবকিছু খুঁজতে লাগলাম, কারণ আমি ভালো করে জানি কিছু থাকার হলে এখানেই আছে। খুঁজতে খুঁজতে একটা ছবির দিকে চোখ আটকে গেল। আমার বাবার ফোনে শ্রেষ্ঠার একটা ছবি। তবে ছবিটা ঠিক শ্রেষ্ঠার নয়। মেয়েটার বেশভূষা সম্পূর্ণ সেই মেয়েটার মতো যার সাথে গতকাল রাতে দেখা হয়েছিল আমার। তার মানে আমি যা অনুমান করেছিলাম তাই। বাবার যোগাযোগ আসে ওর সাথে। মাথাটা বন বন করে ঘুরতে লাগলো আমার। না, যা অনুমান করেছিলাম তাই সত্যি হলো। বাবার সাথে যোগাযোগ আছে মেয়েটার। তা না হলে তার গ্যালারিতে ওর ছবি থাকা কিছুতেই সম্ভব নয়। কিন্তু বাবার সাথে ওর সম্পর্ক কি, এটা আগে জানতে হবে আমাকে। আর তার জন্য আমাকে যত দূর যেতে হয় তাই যাব আমি। এরপর ডক্টর আমাকে রিলিজ করে দেন। সবাইকে নিয়ে নিজের বাসায় ফিরে এলাম আমি।
ডাক্তার কিছুদিন রেস্ট নিতে পরামর্শ দিয়েছেন আমায়, তাই কয়েকদিনের জন্য অফিসের ছুটি নিয়েছি। ড্রয়িং রুমে বসে বসে মিছিলের সাথে টিভি দেখছি। হঠাৎ একটা বোল এগিয়ে আসলো আমার দিকে। এই যে আপনার জন্য চিকেন স্যুপ। চিকেন স্যুপ? তুমি তৈরি করেছো এটা? আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করি। হ্যাঁ, আমি তৈরি করেছি। কেন, কি হয়েছে তাতে? এটা শিখলে কবে তুমি? তুমি তো স্যুপ তৈরি করতে জানতে না। বারে, কে বললো আপনাকে? অদ্ভুত ব্যাপার, বিয়ের আগে শ্রেষ্ঠা আমায় নিজেই বলেছে ও স্যুপ তৈরি করতে পারে না। এই কয়েকদিনের ভেতরে ভুলে গেল কিভাবে? কি হলো, কি চিন্তা করছেন? তুমি আমায় বলেছিলে একবার, মনে আছে, তুমি স্যুপ তৈরি করতে পারো না। বিয়ের আগে তোমার বাসায় যখন গিয়েছিলাম আমি, তখন বলেছিলে, মনে আছে তো? আমি আর আপনি কবে গেলেন বাসায়? কি বলছেন এসব? এই পর্যন্ত বলেই থেমে গেল শ্রেষ্ঠা। এমন মনে হচ্ছে কথাটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে ওর, তাই নিজেকে গুটিয়ে নিল সে। কি হলো, থেমে গেলে কেন? না, কিছু না। তুমি এত তাড়াতাড়ি এত কিছু ভুলে গেলে কি করে? অদ্ভুত তো। আচ্ছা, এটা তো নিশ্চয়ই মনে আছে, তার পরের দিন একবার একটা টেডি টাইগার নিয়ে গিয়েছিলাম তোমার জন্মদিনে। তুমি ভয়ে কান্না শুরু করে দিয়েছিলে। তারপর আমি কি করেছিলাম? টেডি? কিসের টেডি? তুমি কি আমার সাথে মজা করছো শ্রেষ্ঠা? এগুলো কেমন ছেলে মানুষই? একটা মানুষ এভাবে এত ঘটনা ভুলে যেতে পারে? এটা হয় কখনো? আমি জানি না কিচ্ছু। আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না। আমি হতবাক হয়ে চেয়ে আছি ওর যাওয়ার দিকে। শ্রেষ্ঠার সাথে বিয়ের কয়েকটা দিন আগের ঘটনাগুলো এভাবে ভুলে গেল কি করে? শ্রেষ্ঠা বরাবর ভীতু প্রকৃতির মেয়ে। বাঘের পুতুল দেখে ভয়ে যে কাণ্ডটা করেছিল, বাধ্য হয়ে সেটা ফেরত দিতে হয়েছিল আমায়। এত বড় একটা ঘটনা এটাও ভুলে গেল? না, দুয়ে দুয়ে যেন চার মিলছে না কিছুতেই। তাছাড়া ওকে আমি কিছু জিজ্ঞেস করতেই কেমন জানি ভয়ে চুপসে গেল। এমন মনে হলো কিছুই জানে না ও, তাই আমার প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছে। কিন্তু এমনটা তো হবার কথা নয়। শ্রেষ্ঠার সাথে বিয়ে হয়েছে আমার 1 সপ্তাহ আগে, এটা ঠিক, কিন্তু ওকে আমি তারও সামান্য কয়েক বছর আগে থেকেই চিনি। ওর সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল আমার। হয়তো ওর আর আমার বয়স, আচার ব্যবহার, প্রকৃতি কোনো কিছুই তেমন ম্যাচ করে না, কিন্তু ওর শিশুসুলভ আচরণ, ওর উড়ন্তপনা ওর প্রতি আকৃষ্ট করে আমায়। তাই আমি শ্রেষ্ঠাকে ভালোবেসে ফেলি। শ্রেষ্ঠার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত জলের মতো পরিষ্কার এখনো আমার কাছে। শ্রেষ্ঠার এই অদ্ভুত ব্যবহারে সত্যি বিচলিত না হয়ে কোনো উপায় নেই। এই সত্যি আমার শ্রেষ্ঠা তো, নাকি অন্য কেউ? দুপুরবেলায় আমি বেডরুমে বসে কিছু অফিসের কাজ করছি। শ্রেষ্ঠা নিচে ড্রয়িং রুমে কাজ করতে করতে একটা কণ্ঠস্বর কানে ভেসে আসলো আমার অফিস থেকে এক কলিগ এসেছে বাসায়। যদিও ফোন করে আগেই ইনফর্ম করে রেখেছিল ও আমায়। এমন পরিস্থিতি কাজটা ফেলে দিতেও পারছি না। ও কি বলছে সেটা শোনার চেষ্টা করছি। ভাবি, সিদ্ধার্থ কোথায়? ওর সাথে একটু দেখা করার ছিল। আমার ডাক নাম সিদ্ধান্ত। অফিসে এই নামেই বেশিরভাগ সময় ডাকা হয় আমায়। নিশ্চয়ই ও শ্রেষ্ঠাকে উদ্দেশ্য করে বলছে। সিদ্ধান্ত? সিদ্ধান্ত কে? আপনি কি আমার সাথে মজা করছেন ভাবি? এখন বলবেন নিজের হাজবেন্ডকে চিনতে পারছেন না। ও হ্যাঁ হ্যাঁ, আসলে নামটা মাথায় ছিল না আমার। আপনি বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। শ্রেষ্ঠা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে লাগলো। আবারও একটা খটকা। আমার ডাক নাম সিদ্ধান্ত জামান। অফিসের কলিগ সহ অনেকেই এই নামেই ডাকা আমায়। এমনকি বিয়ের আগে শ্রেষ্ঠাও এই নামে ডাকতো। আমার নামটা শুনে এভাবে চিনতে না পারাটা এবার সত্যি আরো বেশি ভাবে তুলছে আমায়। একটা মানুষ সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু কারোর নাম সেটা কি করে ভুলে যায়? এবার মনে হচ্ছে টেনশনে মাথা ছিঁড়ে যাবে আমার। এসব কি হচ্ছে আমার সাথে? একের পর এক জটিল থেকে জটিলতর প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যার উত্তর জানা নেই আমার। সকালবেলা শ্রেষ্ঠার বিয়ের আগের ঘটনাগুলো মনে করতে না পারা, এখন আবার আমার নাম ভুলে যাওয়া। আমি শ্রেষ্ঠার হাজবেন্ড হই। বিয়ের আগেও বহুদিন পরিচয় ছিল আমাদের, যদিও ওইরকম ঘনিষ্ঠতা ছিল না আমাদের। শ্রেষ্ঠা এখন আমাকে আপনি করে ডাকতে অভ্যস্ত, তাই বলে কেউ নিজের স্বামীর নাম ভুলে যায়? ভাবনা রেশ না কাটতেই শ্রেষ্ঠা রুমে ঢুকে পড়লো। আমি ওর সাথে নিতে গেলাম। তারপরে কলিগের সাথে কথা বলতে বলতে একটু বাইরে বের হলাম। বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হলো। ড্রয়িং রুমে ঢুকে দেখি মিছিল বসে বসে মোবাইল ঘাটছে। কি হলো? সারাদিন মোবাইল নিয়ে এত ডুবে থাকলে হবে? তো ভাবি কোথায়? জানি না। মিঠি বিরক্তিসূচক উত্তর দিয়ে আবারও মোবাইলের দিকে মনোযোগ নিবেশ করে। আমি এগিয়ে গেলাম ওর দিকে। কি হলো? কি দেখছিস মনোযোগ দিয়ে এত? ভাই, একটা গল্প পড়ছি, প্রদীপ চন্দ্র তিয়াস ভাইয়া প্রদীপ স্টোরেজ নামে একটা নতুন পেজ খুলেছেন, ওখান থেকে তার গল্প পড়ছি। ও এই কথা। আমি ব্ল্যাক AUI গ্রুপে তার গল্প পড়েছি। তোকে সময়
অ্যাড করে দিব। খুব ভালো একটা গ্রুপ। ঠিক আছে। তা ভাবি কোথায় জানিস না? না বললাম তো। তারপর আমি শ্রেষ্ঠাকে নিজের ফ্লোরে খুঁজে না পেয়ে ওপরে চলে গেলাম। আমার ডাকে সাড়া দিচ্ছে না শ্রেষ্ঠা। কি হলো বুঝতে পারছি না। হঠাৎ দেখতে পাই বাথরুমের দরজার ভেতর থেকে লক করা। তার মানে শ্রেষ্ঠা ভেতরেই আছে, কিন্তু ও সাড়া দিচ্ছে না কেন? তাছাড়া এগিয়ে গিয়ে বাথরুমের দরজাটা প্রেসার দিতেই ভেতর থেকে শ্রেষ্ঠা বেরিয়ে এলো। আমি হুমড়ি খেয়ে শ্রেষ্ঠার ওপরে গিয়ে পড়লাম। মেঝেতে লুটিয়ে পড়ি দুজনে। শ্রেষ্ঠা গোসল করে বেরোচ্ছিল, গায়ে একটা টাওয়েল জড়ানো ওর। শ্রেষ্ঠা আমার নিচে আর আমি ওর উপরে। আমার আর শ্রেষ্ঠার চোখ এই মুহূর্তে একই সমান্তরালে অবস্থান করছে। ওর শরীরে থেকে সাবান আর শ্যাম্পুর সুগন্ধি নাকে এসে সুরসুরি দিচ্ছে আমার। হঠাৎ করে আমার চোখ জোড়া শ্রেষ্ঠার ঘাড়ের পেছনের দিকে যায়। মুহূর্তে চমকে উঠলাম আমি। শ্রেষ্ঠার ঘাড়ের নিচে একটা জন্ম দাগ ছিল। ও নিজেই আমার সাথে এই দাগের কথা শেয়ার করেছে। এমনকি বিয়ের আগে একবার ছেলে মানুষই বশত দেখিয়েছিল আমায়। বিয়ের পরে শ্রেষ্ঠার সাথে সেরকম অন্তরঙ্গতা হয়নি কখনো। ও সব সময় এড়িয়ে চলতো আমায়। আমাদের ভেতরে শারীরিক সম্পর্ক হলেও সেটা জাস্ট অন্ধকার ঘরে দায় সারা ভাবে। তাই ওর কোনো কিছুই দৃষ্টিগোচর হয়নি আমার। কিন্তু আজকে এটা কি দেখছি আমি? শ্রেষ্ঠার ঘাড়ের উপর থেকে জন্মদাগটা গেল কোথায়? আমাকে ঠেলে দিয়ে উঠে পড়লো শ্রেষ্ঠা। তারপরে বাথরুম থেকে দ্রুত প্রস্থান করে। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। না, এটা আমার শ্রেষ্ঠা হতে পারে না কিছুতেই। এই কারণেই এতটা দূরত্ব। এবার সবকিছু পরিষ্কার হচ্ছে আমার চোখে। আসলে শ্রেষ্ঠা সে নয় তো যার সাথে এর আগে দুবার পথে দেখা হয়েছে আমার। তার মানে ওরা দুজন এক নয়, সম্পূর্ণ আলাদা সত্তা। আমি যাকে এতদিন শ্রেষ্ঠা ভেবে আসছি সে শ্রেষ্ঠা নয়। যে আমার বাবার সাথে হাত মিলিয়ে আমার ক্ষতি করতে চাইছে সেই আসল শ্রেষ্ঠা। এটা ভাবতে ভাবতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো আমার। যদিও আমি জানি না আমার ভাবনা কতটুকু সত্য নাকি পুরোটা মনের ভুল। আমি যতদূর জানতাম তোমার ঘাড়ের নিচে একটা জন্মদাগ ছিল, সেটা উধাও হয়ে গেল কি করে? কি? আপনি আমার ঘাড় দেখেছেন? আপনি কি করলেন? এটা কেন করলেন? এই শোনো, ন্যাকামো একদম কম করো। আমি জানি তুমি সব বুঝতে পারো, সব জানো তুমি। আমার সামনে বাচ্চাদের মতো আচরণ করে কোনো লাভ নেই। তার আগে আপনি বলুন, আমার ঘাড় দেখলেন কেন? কেন, খুব সমস্যা হয়ে গেল নাকি ধরা পড়ার ভয়ে? ধরা পড়া? কি বলছেন আপনি এসব? কি করেছি আমি? আমার সাথে নাটক করো না। বলো, তোমার দাগটা কোথায় গেল? আমি জানি না। জানো না? এটা কোনো প্রশ্নের উত্তর হলো না। আমি সত্যি জানি না, বললাম তো। আগে তো ছিল। আমি স্পষ্ট বুঝতে পারছি শ্রেষ্ঠা আবারও মিথ্যে বলছে আমায়। এভাবে কারো শরীর থেকে জন্মদাগ উধাও হয়ে যেতে পারে না। তাছাড়া এখন ওকে আর প্রশ্ন করে বিশেষ কোনো লাভ হবে না। এভাবে নাটক করে সবটা এড়িয়ে যাবার চেষ্টা করবে। যা প্রমাণ জোগাড় করার নিজেকেই করতে হবে আমায়। এই মুহূর্তে আমার সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো ওই মেয়েটার পর্যন্ত পৌঁছানো। কিন্তু কোথায় পাবো ওকে আমি? এর আগেই ওর সাথে কয়েকবার দেখা হয়েছে আমার, কিন্তু সেটা আমার ইচ্ছে নয়, ওর ইচ্ছায়। এখন আমার নিজের প্রয়োজনে ওকে দরকার আমার। ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি আসলো আমার মাথায়। সেদিন বাবার ফোনে মেয়েটার ছবি দেখেছি আমি, আর আমি এটাও নিশ্চিত বাবার সাথে ওর কোনো যোগাযোগ আছে। তার মানে বাবার ফোনে নিশ্চয়ই ওর কন্ট্যাক্ট নাম্বার থাকবে। আবারও বাবার ফোনের প্রয়োজন আমার। নেহাত সেদিন সময় পাইনি, নয়তো সেদিন নাম্বারটা ফোন থেকে জোগাড় করে ফেলতাম। আর যে করেই হোক ফোনটা আবারও আমার হাতে আসা চাই। কিন্তু সেটা কি করে? বাবার কাছে গিয়ে কিছুতেই সরাসরি ফোনটা চাইতে পারি না আমি। এই সময় মিছিলটাও নেই বাড়িতে। ও থাকলে আগের বারের প্ল্যানটা অ্যাপ্লাই করা যেত। এখন তার আর সুযোগ নেই। বাবার রুমে গিয়ে দেখি সে শুয়ে শুয়ে একটা পত্রিকা পড়ছে, ফোনটা পাশেই রাখা। এখন তাকে বুদ্ধি করে বিছানা থেকে তুলতে পারি, তবে আমার কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু কিভাবে করবো এই কাজ? ভাবতে ভাবতে আরো একটা নতুন প্ল্যান ঠিক করে ফেলি। যথেষ্ট তাড়াহুড়োর ভান করে রুমের ভেতরে ঢুকলাম আমি। বাবা, কি করছো? এই তো, তেমন কিছু না। কেন, কি হয়েছে? আমার সাথে একটু বাইরে বেরোতে পারবে? এই দুপুরবেলা কোথায় যাবি? একটু বের হবো, কাজ আছে। তুমি রেডি হও। কিন্তু কি কাজ? যেতে যেতে বলছি তোমায়, এখন এত কথা বলার সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে রেডি হ। আর একটা কথা, আমাদের ফিরতে লেট হতে পারে। তুমি তো মনে হয় এখনো গোসল করনি। গোসলটা সেরেই বের হয়ে দুজন। সে কি? কেন দেরি হবে কেন? আমি শিওর না, হতেও পারে। কি যে বলছিস বুঝতে পারছি না আমি কিছুই। আচ্ছা যাই, তবে গোসলটা করেই আসি। তাছাড়া এমনিতেও গোসল করতে হতো একটু পরে। এবার আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। বাবা গোসল করার জন্য বাথরুমে ঢুকে পড়লেন। আমি সুযোগ বুঝেই আবারও রুমে ঢুকে পড়ি। তার ফোনটা বিছানার উপরেই রাখা আছে।
হামলে পড়ি সেটার উপর। ভাগ্যিস মিছিলের কল্যাণে পাসওয়ার্ড জানা ছিল আমার। প্রথমে কন্ট্যাক্ট লিস্টে ঢুকে চিরুনি তল্লাশি চালাই, সকল নাম্বার একে একে চেক করতে থাকি। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়লো আমার নামে একটা নাম্বার সেভ করে রাখা, কিন্তু ওই নাম্বারটা আমার নয়। কিছু তো একটা গন্ডগোল আছে এই নাম্বারে। তা না হলে নামের সাথে নাম্বারের মিল থাকবে না কেন? নাম্বারটা চট করে নিজের ফোনে টুকে নিলাম। সন্দেহের লিস্টার যতগুলো নাম্বার ছিল সবগুলো টুকে নিলাম। তারপর তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পড়ি। বাবা এমনিতেই ধূর্ত প্রকৃতির মানুষ, তাই তাকে আমার সন্দেহ করার সুযোগ দিলাম না। দুপুরের পরে কাজের বাহানায় বাইরে বেরিয়ে পড়লাম দুজনে। আবার সন্ধ্যার আগেই ফিরে আসি। এতক্ষণ বাবার সাথে থাকাতে নিজের প্ল্যানের কোনো কাজ করা হয়নি, কিন্তু এবার আর সময় নষ্ট করা চলবে না। নতুন একটা সিম কার্ড দিয়ে একে একে সমস্ত নাম্বার ডায়াল করতে থাকি। যদিও আমি নিজের কণ্ঠস্বর শুনতে দেইনি কাউকে, শুধুমাত্র ওপাশের কণ্ঠস্বর শুনে আইডেন্টিফাই করতে থাকি। এর ভিতরে নারী কণ্ঠস্বর কারোরই ছিল না। এরপর কিছুক্ষণ পরে একটা নাম্বার কানেক্ট হতেই ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে আসে। হুবহু সেই মেয়েটার কণ্ঠ। ওর গলার আওয়াজের সাথে কিছুটা হলেও আমি পরিচিত, তাই চিনতে দেরি হলো না। আমি এখন কথা বললেই চিনে ফেলবেও আমায়, তাই কলটা দ্রুত কেটে দিলাম। তারপর একটা মেসেজ করি, আমি সৌহার্দের বাবা, আজ রাত 10টায় দেখা করতে চাই তোমার সাথে, জরুরি কথা আছে। লোকেশন? আমার ফোনটা সৌহার্দের কাছে, তাই বাধ্য হয়ে নাম্বার দিয়ে মেসেজ দিলাম। এখন কথা বলার সুযোগ নেই। আর হ্যাঁ, ভুলেও কিন্তু আমার নাম্বারে কল দিতে চেও না, তবে দুজনেই ধরা পড়ে যাব, ঠিক আছে? মেসেজটা সেন্ড করে দিলাম। এবার শুধু রাত 10টার অপেক্ষা। সন্ধ্যার পরে বাবাকে নজরে নজরে রেখেছি, যাতে সেই মেয়েটার সাথে যোগাযোগ করার সুযোগ না পায়, কারণ আজকে ওর সাথে বাবার একবার কথা হলে আমার সব খেলা শেষ। রাত 10টার আগে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে উপস্থিত হলাম। একটু পরে মেয়েটাও এলো, যথারীতি মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছে। এমনিতেই চেনার উপায় নেই। আমি ওকে একটা রুমের ভেতরে ডাকি, সেখানেই দেখা করার কথা ছিল। শেষে রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিই আমি। আমাকে দেখে বেশ ঘাবড়ে গেল সে। সবাইকে যে ধোঁকা দিয়ে বেড়ায়, আজকে তার সাথে এত বড় একটা গেম খেলবে কেউ নিজেও বুঝে উঠতে পারেনি। আমি মাস্ক, কালো চশমা আর কোট পরিহিত এক প্রকার ছদ্মবেশ নিয়ে আসাতে চিনতে পারছেন আমায়, তবে আমি যে সৌহার্দের বাবা নই এইটুকু বুঝতে পেরেছে। এ কি কে আপনি? আপনি আমায় এখানে ডেকেছেন কেন? আপনি তো সোহার্দের বাবা নন। আমার কথা বলার সুযোগ না দিয়ে ওর পেছন থেকে মুখটা চেপে ধরি। একটা মেয়ের সাথে যার সাথে এমন আপত্তিকর আচরণ করতে হচ্ছে, আসলে আমার জন্য বিষয়টা আরো বেশি দুঃখজনক। কিন্তু এই মুহূর্তে এছাড়া কোনো অপশন নেই আমার কাছে। একবার এই মেয়েটার শরীরে যদি দাগটা আইডেন্টিফাই করতে পারি, আমার ধারণা ভুল প্রমাণ হলে ক্ষমা চেয়ে নেব তার কাছে, তাতে সে যত বড় অন্যায় করুক না কেন আমার সাথে। মেয়েটার ঘাট থেকে কাপড়টা নামাতেই মুহূর্তে চমকে উঠে আমি, কারণ আমার চোখের সামনে সেই জন্মদাগটা জল করছে। তার শ্রেষ্ঠার শরীরের ওপর দেখেছিলাম আমি, হুবহু সেই একই জায়গা, সেই একই দাগ। তার মানে এই আসল শ্রেষ্ঠা। তাহলে আমার বাড়িতে যে আছে সে কে? তার শ্রেষ্ঠা সেজে থাকার উদ্দেশ্য কি? আর বাচ্চা সুলভ সেই সহজ সরল শ্রেষ্ঠারই বা হঠাৎ করে এমন পরিবর্তন হলো কি করে? আমি ধরে ফেলেছি তোমায়, তুমিই আমার শ্রেষ্ঠা। কে আপনি? আপনার কণ্ঠস্বর পরিচিত লাগছে আমার। আমি কে দেখতে চাও? তবে দেখে নাও। এই বলে মুখ থেকে মাস্কার চশমাটা খুলে ফেললাম। নিজের সামনে আমাকে দেখেই চমকে উঠে শ্রেষ্ঠা। আমায় ভাবে এখন দেখতে পাওয়া ওর কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। শ্রেষ্ঠা বেরিয়ে যাবার জন্য পা বাড়ালো, ঠিক তখন আমি ওকে নিজের দিকে টেনে নিই। তারপর ওকে মুখোমুখি ভাবে জড়িয়ে ধরি। কি হচ্ছে এগুলো? ছাড়ুন আমায়। আর আমি শ্রেষ্ঠা নয়। তুমি আর আমাকে ফাঁকি দিতে পারবে না, আমি জানি তুমিই শ্রেষ্ঠা। না, আমি শ্রেষ্ঠা নয়। তাহলে কে তুমি? আমি আমি প্রকৃতি। আমি বুঝতে পারলাম শ্রেষ্ঠা আবারও মিথ্যে বলছে। মিথ্যে কথা। তুমি প্রকৃতি নও, তুমি শ্রেষ্ঠা, আমার শ্রেষ্ঠা, যাকে আমি নিজের প্রাণের থেকেও ভালোবাসতাম একসময়, এখনো বাসি। মাথা খারাপ হয়ে গেছে আপনার? কি বলছেন এগুলো? আমার মাথা এখনো ঠিক আছে। আমি তোমায় এখনো ভালোবাসি শ্রেষ্ঠা। আমার সেই সহজ সরল বোকা শান্তশিষ্ট শ্রেষ্ঠাকে আজও ভালোবাসি। কিন্তু একটা কথা বলো, তুমি হঠাৎ এরকম হিংস্র হয়ে গেলে কি করে? তুমি তো এমন ছিলে না। আমার বাবার সাথে কি এমন সম্পর্ক তোমার? আর একটা কথা, আমার মাকে কে খুন করেছে তুমি জানো নিশ্চয়ই। আপনার অযথা প্রলাপ শোনার সময় আমার কাছে নেই। ছাড়ুন বলছি। না, ছাড়বো না। আজ তোমাকে সত্যিটা বলতেই হবে। বললাম তো আমি আপনার শ্রেষ্ঠা নই। তাই নাকি? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। শ্রেষ্ঠা আমার চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমি এগিয়ে যাই ওর দিকে। ওর ঠোঁটের কাছে
নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে যায়। শ্রেষ্ঠা ভীষণ ইতস্তত করছে। কি হলো, এখন আমার স্পর্শ ভীষণ খারাপ লাগছে তোমার, তাই না? অথচ একসময় আমায় চোখে দেখতে না পেলে বাচ্চাদের মতো কান্না করতে তুমি। ভুলে গেলে সব? তোমার তো বিয়ে ঠিক হয়েছিল আমার সাথে, তাহলে তারপরে কি এমন হলো তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে কি করে? তুমি আমার ক্ষতি কেন করতে যাচ্ছ? আমার উপর কিসের এত রাগ তোমার? আমি স্পষ্ট লক্ষ্য করছি শ্রেষ্ঠার চোখ জলে ছলছল করছে। একটু পরেই জলের ধারা গড়িয়ে পড়বে চোখ বেয়ে। কিছু বুঝে ওঠার আগেই আমার একটা ধাক্কা মেরে ফেলে দিল শ্রেষ্ঠা। তারপর এগিয়ে এসে আমার দিকে। ক্ষতি? কিসের ক্ষতি? আমি তো শেষ করে দেব তোমায়, প্রাণ নিয়ে নেব তোমার থেকে। আমি কি ক্ষতি করেছি তোমার শ্রেষ্ঠা? আমায় একবার ওই নামে ডাকবে না। এই নাম মুখে নেবার যোগ্যতা হারিয়ে ফেলেছো তুমি। ঠিক আছে, তুমি আমায় মারতে চাও তো মারো, যা খুশি করো। দয়া করে তার আগে এইটুকু বলো, তুমি কেন করছো এগুলো? আমার উপর কিসের প্রতিশোধ নিতে চাইছো তুমি? এটা না জেনে আমি যে মরেও শান্তি পাবো না। আর আমার মাকে কে খুন করেছে? আমি বাধ্য নই তোমার এত প্রশ্নের উত্তর দিতে। তাছাড়া আমি এটাও ভালো করে জানি নাটক করছো তুমি আমার সাথে। আমায় বিভ্রান্ত করার চেষ্টা করেছো। তুমি মানুষকে ধোঁকা দেওয়া আর প্রতারণা করা ছাড়া আর কিছুই করতে পারো না। আমি নির্বাক হয়ে যাচ্ছি শ্রেষ্ঠার কথা শুনে। ওর কথা শুনে এটা বুঝতে পারলাম আমার উপর প্রচন্ড রাগ ওর। আর শুধু রাগ নয়, সেই রাগের সাথে মিশে আছে এক রাশ ঘৃণা। শ্রেষ্ঠা আমাকে এতটাই ঘৃণা করে, আমার কোনো কথাই ভালোভাবে নিতে পারছে না। ওর মুখ থেকে এই ঘৃণার কারণ আর আমার প্রতি জমে থাকা ঘৃণা সরাতে না পারলে ওকে আর আমার প্রতি জমে থাকা ঘৃণা পুরো ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে শ্রেষ্ঠার। আমার ভাবতেও অবাক লাগছে, এই সেই শ্রেষ্ঠা যে কিনা একদিন একটা সামান্য বাঘের পুতুল দেখে কেঁদে দিয়েছিল, আজ সে নিজেই বাঘের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। শ্রেষ্ঠা আবারও ওড়নাটা জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বাধা দিলাম না ওকে, কারণ সেটা একদম ঠিক কাজ হতো না। একবার ভাবলাম রুম থেকে বেরিয়ে শ্রেষ্ঠাকে ফলো করব, ও ঠিক কোথায় যাচ্ছে, কিন্তু আমাকে সেই সুযোগ না দিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল শ্রেষ্ঠা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। এখন বাড়ি ফিরতে হবে, যদিও ওটা এখন আর বাড়ি মনে হয় না নিজের কাছে। ওই বাড়িতে একজন আমায় প্রতিনিয়ত খুন করার চেষ্টা করে যাচ্ছে, আর একজন দিনের পর দিন একটা ভিন্ন মানুষের মুখোশ পরে ঠকিয়ে যাচ্ছে আমায়। মিছিল নেহাত বাচ্চা মানুষ, ও এসবের কিছুই বোঝে না। না হলে হয়তো ও অন্য কোনো নতুন ষড়যন্ত্রের সামিল হতো। এটা ভাবতেও এতটুকু কষ্ট বা দ্বিধা হচ্ছে না আমার। একটা ট্যাক্সি করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় তেমন একটা জ্যাম নেই, যেতে খুব একটা সময় লাগার কথা নয়। কিন্তু আজকে মনে মনে একটা ভীষণ প্রতিজ্ঞা করে ফেললাম আমি, আর সেটা হলো যে করেই হোক নকল শ্রেষ্ঠার আসল পরিচয় খুঁজে বের করতে হবে, আর সেটা ওর মুখ থেকেই। ও এমনিতে স্বীকার করতে চাইবে না আমি জানি, কিন্তু এমন কিছু করতে হবে যাতে ও নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়। প্রয়োজন পড়লে জোর করতে হবে ওকে, বল প্রয়োগ করতে হবে। আমার আসল উদ্দেশ্য ওর মুখ থেকে সত্যটা স্বীকার করানো। পরের দিন সকালবেলা আমার স্ত্রী অর্থাৎ নকল শ্রেষ্ঠা ব্যালকনিতে বসে আছে। আমি পেছন থেকে লক্ষ্য করছি তাকে। বাইরের দিকে তাকিয়ে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে, হাতে একটা চায়ের কাপ। রাতে শ্রেষ্ঠার মুখ থেকে আসল সত্যটা বের করার জন্য আমি একটা প্ল্যান রেডি করে রেখেছিলাম। আজকে সেটাই অ্যাপ্লাই করতে হবে। এমনিতে বাসায় বাবা নেই, সকাল সকাল মিছিলকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছে সে। এই সময়টা আমার জন্য সব থেকে বেশি উপযুক্ত। ধীরে ধীরে আমি এগিয়ে যাই আমার স্ত্রীর দিকে, তারপর ওর পাশে গিয়ে বসলাম। বাইরের দিকে তাকিয়ে কি দেখছো? কিছু না, এমনিই তাকিয়ে আছি। আচ্ছা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? আমার কথা শুনেও হি হি করে হেসে উঠলো। আপনি কি যে বলেন না, কেন সকাল সকাল লজ্জা দিচ্ছেন আমায়? তার মানে ভালোবাসো? জানি না। আচ্ছা, আপনিও আমাকে ভালোবাসেন তাই না? আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। আর দেখো তোমায় ভালোবেসে কি করেছি আজ আমি। কি করেছেন? এই যে দেখো, ব্ল্যাক কফি তোমার জন্য তৈরি করে আনলাম। তুমি তো পছন্দ করো এটা। হ্যাঁ, খুব পছন্দ করি, কিন্তু আপনি এটা কখন বানালেন? এই তো একটু আগে। চলো এটা দুজনে শেয়ার করে খাই। আগে তুমি এক চুমুক নাও, তারপর আমি। শ্রেষ্ঠার হাতে কফির কাপটা দিলাম। ও একটা চুমুক দিয়ে কিছুটা কফি নিয়ে নিল, তারপর আমার দিকে কাপটা এগিয়ে দেয়। আমি বললাম, আচ্ছা একটা কাজ করি, তুমি অর্ধেকটা নাও, বাকি অর্ধেকটা আমার। তাছাড়া ব্ল্যাক কফি তো তোমার প্রিয়, আমার নয়। ঠিক আছে, তবে কিন্তু আপনাকেও খেতে হবে। আচ্ছা। নকল শ্রেষ্ঠা আমার সামনে গরম তৃপ্তি সহকারে কফি খেতে লাগলো। এবার আমার মোক্ষম চাল দেবার সময়। ওকে আজ এমন ভয় দেখাবো
বাধ্য হবে আসল সত্যটা স্বীকার করতে। আচ্ছা শ্রেষ্ঠা, শোনো, বলুন। কফিটা খেতে ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। অস্বাভাবিক কিছু কি লক্ষ্য করেছো? না তো, কি? কফিটা কি একটু অন্যরকম লাগছে না খেতে? উফ, কি যে বলেন না আপনি। কেমন লাগবে আর খেতে? বিষের গন্ধ পাচ্ছ কোথাও? বিষ? কিসের বিষ? কি বলছেন আপনি? আমি ওর কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, কেন কফির ভিতরে বিষের গন্ধ পাচ্ছ না তুমি? আমি যে বিষ মিশিয়ে দিয়েছি এই কফিতে। আমার কথা শুনে ও হাত থেকে কফির কাপটা ফেলে দিল। ভয় যেন চোখ জোড়া বড় হয়ে যেতে লাগলো। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আপনি সত্যি বিষ মিশিয়েছেন কফিতে? সেটা তো তুমিই ভালো বুঝতে পারবে। তুমি কফি টেস্ট করেছো, আমি তো করিনি। আপনি মজা করছেন আমার সাথে, তাই না? কি জান, হয়তো মজা করছি, হয়তো বা না। আমি লক্ষ্য করলাম ভয় নকল চেষ্টার প্রাণ ওষ্ঠাগত। ভীষণ হাসি পাচ্ছে ওর এই দুরাবস্থা দেখে। আহ, আমার গলাটা জ্বলে পুড়ে যাচ্ছে। শ্বাস নিতে পারছি না কেন আমি। নকল চেষ্টা ধরে নিয়েছে কফিতে বিষ মিশিয়েছি আমি, তাই ওর অন্তরের ভয় ওকে সত্যিকারের বিষয়ের উপলব্ধি করাচ্ছে। যেমনটা আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভয় পেলে করি। আমার সামনে ছটফট করতে শুরু করে দিল শ্রেষ্ঠা। না, আপনি আমার সাথে এটা করতে পারেন না, কিছুতেই পারেন না। ও, তার মানে বিষ তার কাজ শুরু করে দিয়েছে। তাহলে আমি এবার নিশ্চিন্ত। বেশ ঠান্ডা মাথায় শ্রেষ্ঠাকে উদ্দেশ্য করে বলি, কেন করলেন আপনি এটা আমার সাথে? স্ত্রী হয়ে আপনার আমি কি এমন ক্ষতি করেছিলাম আমি আপনার? ক্ষতি? না তো, তুমি আমার কোনো ক্ষতি করনি। ক্ষতি তো আমি নিজেই নিজেকে করেছি। আর সেটা হলো তোমায় না চিনতে পেরে। আমার আগেই বোঝা উচিত ছিল তুমি একটা ফেক। কি বলছেন আপনি এগুলো? আমি ফেক কেন হতে যাব? আমি আপনার স্ত্রী শ্রেষ্ঠা, যাকে আপনি নিজের থেকেও বেশি ভালোবাসেন। আর আমিও আপনাকে খুব ভালোবাসি। আমি কোনো ফেক নই। আমি নকল শ্রেষ্ঠার করা অনবরত নাটকগুলো সহ্য করতে পারছিলাম না, তাই রাগের বশে ঠাস করে ওর গালে একটা চড় বসিয়ে দেই। একদম চুপ করো ড্রামা কুইন, আর একবার নাটক করার চেষ্টা করলে তোমার জিভ উপড়ে নেব আমি। এই বলে আমি নকল শ্রেষ্ঠাকে ধরে একটা রুমের ভেতরে নিয়ে যাই। ওকে একটা ধাক্কা মেরে সোফার উপর ওকে ফেলে দিলাম। তারপর ওকে উদ্দেশ্য করে বলি, আমার সাথে আর নাটক করে কোনো লাভ নেই। আমি জেনে গেছি তুমি আসল শ্রেষ্ঠা নও, তুমি শ্রেষ্ঠার একটা কপি। আর তুমি যেই অবুঝ শিশুর মতো আচরণ করে বেড়াও, সেটাও তোমার একটা মুখোশ। তাই বলছি, আমার সামনে একদম নাটক করো না। অবশ্য সেটা করার সুযোগ পাবে কিনা তাও বলতে পারছি না আমি এই মুহূর্তে। তুমি মেরে ফেলবে আমায়, তাই তো? না, এখন তো আর কিছুই করবো না। আমি যা করার তোমার শরীরে আমার দেয়া বিষ করবে। এতক্ষণে সে তোমার রক্তের প্রতিটি ফোঁটায় মিশতে শুরু করেছে। তারপর ধীরে ধীরে তোমার সারা দেহে ছড়িয়ে পড়বে। তারপর কি ঘটবে আশা করি আর বুঝিয়ে বলতে হবে না। আমি মরতে চাই না, প্লিজ বাঁচিয়ে নাও আমায়। বাঁচিয়ে নেব? কিন্তু কেন? আমি এত কিছু জানি না, তুমি বাঁচাও আমায়, প্লিজ সেভ মি। তোমায় বাঁচিয়ে আমার কি লাভ? আমার তো বিশেষ কোনো লাভ নেই। কি চাও তুমি? আমায় শুধু একবার বলো। আমি গিয়ে শ্রেষ্ঠার বিপরীতে রাখা সোফাটায় আরাম করে বসলাম। চলো একটা ডিল করা যাক। ডিল? কিসের ডিল? তুমি নিজের আসল পরিচয় আমার কাছে প্রকাশ করো। কে তুমি, কোথা থেকে এসেছো, কি চাও, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু খুলে বলো আমায়। তবেই এই বাড়িতে একটা অ্যাম্বুলেন্স আসবে, আর সেই অ্যাম্বুলেন্সে চেপে তুমি হাসপাতাল যাবার সুযোগ পাবে। আর যদি আমার শর্ত না মানো, নিজেকে এই ঘরে মরতে দেখার জন্য প্রস্তুত হও। তুমি আমার সাথে এত বড় চালাকি করলে? কেন, চালাকি কি তুমি একাই করতে পারো ভেবেছো? ধোকা তুমি একাই দিতে পারো? আমি সব বলবো তোমায়, তার আগে বাঁচাও আমায়, নয়তো তোমার প্রশ্নের উত্তর দেবার জন্য বেঁচে থাকবো না আমি। ভেবো না এই বিষ এত সহজে মারবে না তোমায়। এখনো যথেষ্ট সময় আছে। আমি সবটা খুলে বলো। তোমার জীবন রক্ষা করার দায়িত্ব আমার। আর যদি না বলো, তোমাকে মারার দায়িত্বটাও কিন্তু আমার। আমি রাজি, বলো কি জানতে চাও? এই তো পথে এসেছো। সবার আগে নিজের মুখে স্বীকার করো তুমি শ্রেষ্ঠা নও। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার, সে তুমি নও। হ্যাঁ, আমি শ্রেষ্ঠা নই। আমি শ্রেষ্ঠা সেজে তোমার বাড়িতে ছিলাম এতদিন ধরে। তুমি যাকে ভালোবাসতে সে অন্য কেউ, আমি নই। এইমাত্র আমার স্ত্রীর মুখ থেকে যে কথাগুলো বের হলো, এই উত্তর যদিও আমার অনেক আগে থেকেই জানা, তারপরও মুখে শুনে কেমন যেন একটা ধাক্কা খেলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। জানি না কেন হচ্ছে এমনটা। বলো, এরপর আর কি জানতে চাও তুমি? এত সময় কেন নিচ্ছ? আমায় না মেরে শান্তি পাচ্ছ না তুমি, তাই না? নকল শ্রেষ্ঠা আবারও ছটফট করতে লাগলো। এক প্রকার চিৎকার শুরু করে দিল সে। আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, কারণ এই কফিতে কোনো বিষ মেশানো ছিল আমার। আমি শুধু ভয় দেখানোর জন্য বিষের কথাটা বলেছিলাম, কিন্তু এতে তো ওর এভাবে অসুস্থ হয়ে পড়ার কথা নয়।
কি হচ্ছে বুঝতে পারছি না কিছুই। আমি ছুটে গেলাম ওর দিকে। কি হলো তোমার? শরীর কি খুব বেশি খারাপ করছে? জানি না, শ্বাস নিতে পারছি না আমি। আমার কথা ছাড়া আগে তোমার প্রশ্ন করো, তারপর হাসপাতালে নিয়ে চলো আমায়। তোমার পায়ে পড়ি, বাঁচিয়ে নাও আমায়। নকল সৃষ্টার অবস্থা আরো বেক্তিক হতে লাগলো। মনে হচ্ছে বিষের ভয় খুব বাজেভাবে ইফেক্ট করছে ওর উপর। কিন্তু এই মুহূর্তে ওর কোনো ক্ষতি হোক আমি চাই না, কারণ ওর ক্ষতি হয়ে গেলে আমি আমার প্রশ্নের উত্তরগুলোর এত কাছে এসেও সবটা হাতছাড়া করে ফেলবো। এখন যে করে হোক সৃষ্টাকে কিছু বুঝতে না দিয়ে সুস্থ করে তুলতে হবে। কি হলো? তুমি কথা দিয়েছিলে আমি তোমার শর্ত মানলে বাঁচিয়ে নেবে আমায়। এখন কেন এভাবে সময় নষ্ট করছো? আচ্ছা, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? একটু জল দাও প্লিজ, মুখটা শুকিয়ে যাচ্ছে আমার। এই রুমে কোথাও জল নেই। এখন জল আনার জন্য বাইরে যেতে হবে। নকল সৃষ্টাকে বিশ্বাস নেই আমার। ওর পক্ষে সবই সম্ভব। তাই দরজাটা বাহির থেকে বন্ধ করে জল আনতে গেলাম। একটু পরেই এক গ্লাস জল নিয়ে ফিরে আসি, তারপর আবারও দরজাটা খুলি। দরজা খুলে দেখি ভেতরে সৃষ্টা নেই। একটা সোফার উপরে বসা ছিল, সেখানে নেই ও। ভালো করে দেখার জন্য একটু সামনে এগিয়ে গেলাম। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বিষয়টার সত্যতা প্রমাণ করার জন্য ঘুরে তাকালাম আমি। ঠিক তখন আমাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে একটা প্রচন্ড ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল সৃষ্টা। ওকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক লাগছে। তার মানে এতক্ষণের অসুস্থতাও নাটক ছিল ওর। শিট, মেয়েটা আর কত বোকা বানাবে আমাকে। একের পর এক ছলনা করে যাচ্ছে আমার সাথে। আমায় রুমের ভেতরে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে দিল। তারপর জানালার পাশে এসে আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ভেবেছিলে আমায় বিষের ভয় দেখিয়ে মুখ থেকে আসল সত্যিটা বের করবে? কিন্তু জানো কি, তোমার থেকে আমার মাথার বুদ্ধির পরিমাণটা সামান্য হলেও বেশি। তাই তো তোমার জালে তোমাকেই ফাঁসালাম। দরজা বন্ধ কেন করেছিস? সাহস থাকলে একবার দরজাটা খুলে দেখা বহুরূপী। তোমার আমার আসল পরিচয় জানবার খুব ইচ্ছা, তাই না? কিন্তু আমি যে মরে গেলেও বলতে পারবো না সেটা। কেন বলতে পারবে না? তুমি কি ভাবছো সবকিছু জানার পরেও আমি সংসার করব তোমার সাথে? তুমি কি সংসার করবে আমার সাথে? আমি তো তোমাকে আর সেই সুযোগটাই দেব না। জানো, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি। আমি সত্যিই চেয়েছিলাম শ্রেষ্ঠা হয়ে তোমার সাথে সংসার করতে, কিন্তু তোমার দুর্ভাগ্য, মৃত্যু যে বারবার আহ্বান করছে তোমায়, তাই আমার পেছনে লেগে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলে। তুমি কি বলছো এসব? এত বড় একটা অন্যায় করে আবার সেটা বড় গলা স্বীকার করছো? দেখো, আমার কোনো ইচ্ছে নেই তোমাকে মারার। এখন যখন তুমি আমার আসল পরিচয় জেনেই গেছো, আমি জানি তুমি সব জানার পরে আর সংসার করবে না আমার সাথে। এখন তোমাকে বাঁচিয়ে রাখার মানে নিজের সর্বনাশ করা। আমি তোমার ধাওয়া খেয়ে পালিয়ে পালিয়ে বাঁচতে পারবো না। তাই একটু কষ্ট করে তোমাকেই সরে যেতে হবে আমার রাস্তা থেকে। মানে কি করতে চাইছো তুমি? কি আর করব, আমার হাতে যে দিয়াশলাই বক্সটা দেখতে পাচ্ছো আর এই কেরোসিন বটলটা, একটু পরে এই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে, আর সেই আগুনে পুড়ে নকল সৃষ্টার কথা শুনে ভয় গলা শুকিয়ে যেতে লাগলো আমার। ও নিশ্চয়ই আমাকে এগুলো ভয় দেখানোর জন্য বলছে না, কারণ মানুষ যখন হিংস্র হয়ে ওঠে তখন তার পক্ষে সবকিছু সম্ভব। দেখতে পাচ্ছি সৃষ্টা বাহির থেকে ঘরের ভেতরে আর দরজার সামনে কেরোসিন ছিটিয়ে দিচ্ছে। আমার কোনো নিষেধই কানে তুলছে না। এক পর্যায়ে বোতলটা খালি হাতে একটা দেশলাই জ্বালিয়ে নেয়, তারপর সেটা জানালা দিয়ে আমার রুমের ভেতরে ছুঁড়ে মারলো। মুহূর্তেই সারা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আমি কি করব বুঝতে পারছি না। বাইরে বের হবার একটা মাত্র দরজা, সেটাও নকল সৃষ্টা বন্ধ করে রেখেছে। আবার কোনো আকুতি মিনতি কানে তুলছে নাও। মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? কি করছো এগুলো? দরজা খুলে বলছি। না, দরজা আমি খুলবো না। আজকে এখানেই মরতে হবে তোমায়। আমার পেছনে লাগার খুব শখ, তাই না? তুমি এটা কি? আমি ছাড়বো না। চুপ থাকো, একদম চুপ। মরার সময়ও দেখছি তোমার তেজ কমেনি। আমাকে আর রাগিয়ে দিও না। আমি বুঝতে পারি শ্রেষ্ঠ আমার কথা শোনার মানুষ নয়। ও আমাকে এখানে মারার জন্যই ছেড়ে দিয়েছে। নিজেকে বাঁচাতে হলে আমাকে কিছু করতে হবে। একটু পরে শ্রেষ্ঠার আওয়াজ বন্ধ হয়ে গেল। তার মানে ও চলে গিয়েছে, আমাকে মৃত্যুর হাতে একা ছেড়ে পালিয়ে গিয়েছে। অবশ্য ঘর থেকে বেরোনোর একটা রাস্তা আছে, আর সেটা হলো জানালা। কাঁচের জানালা ভেঙে ঝাঁপ দিতে হবে আমায়। সোজা 6 তলা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিতে হবে আমায়। আমি জানি না এখান থেকে ঝাঁপ দেবার পরে বেঁচে থাকবো কিনা, কিন্তু এই সময় ঘরের ভেতরে পুড়ে মরার থেকে জীবনের ঝুঁকি নেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। কারণ ঘরের ভেতরে থাকে নিশ্চিত মৃত্যু আমার, আর ঝাঁপ দিলে তাও একটা বাঁচার আশা থাকবে। এভাবে জানালার পাশে এসে দাঁড়িয়ে পড়ি, তারপর নিচের দিকে তাকাই। যতই মনস্থির করি না কেন, এত উপর থেকে ঝাঁপ দিতে বেশ ভয় করছে। ভয় পেয়ে পা কাঁপতে লাগলো।
একটা কথা ভালো করেই জানি আমি, আমাকে কোনোভাবেই হেরে গেলে চলবে না। নিজের মায়ের খুনির শাস্তি নিশ্চিত না করে আমি মরে গিয়েও শান্তি পাবো না। আমাকে আর কোনো কারণে না হোক মৃত মায়ের কথা ভেবে বাঁচতে হবে। যদি বাঁচতে নাই পারি, অন্তত বাঁচার আপ্রাণ চেষ্টা তো করতেই পারি। আর কিছু না ভেবে চোখ জোড়া বন্ধ করলাম, তারপর নিচের দিকে ঝাঁপ দেই। চোখ খুলে দেখতে পাই একটা রুমে শুয়ে আছি আমি। অপরিচিত একটা রুম, যেখানে আমি আগে কখনোই আসিনি। ধীরে ধীরে সবটা মনে পড়তে লাগলো আমার। নকল স্রষ্টার সাথে ঝামেলা হওয়া, আমাকে বন্দি করে ঘরে আগুন লাগিয়ে দেয়া, তারপর আমার বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়া, এরপরে আর কিছুই মনে নেই আমার। এখন এখানেই বা কি করে এলাম জানা নেই আমার। অনুভব করছি সারা গায়ে প্রচন্ড ব্যথা, অনেকটা জায়গা কেটে গিয়েছে, আবার সেখানে মেডিসিনও লাগিয়ে রাখা হয়েছে। খুব জানতে ইচ্ছে করছে কে আমাকে সেবা শুশ্রূষা করে সারিয়ে তুললো, কারণ এই পৃথিবীতে আমার মঙ্গল চাইবার মতো কেউ আছে বলে জানা নেই আমার। আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল, চারপাশে কাউকে দেখতে পাচ্ছি। ধীরে ধীরে উঠে বসলাম আমি, তারপর নিচে পা বাড়াবো, ঠিক তখন ভেতরে কেউ ঢুকে পড়লো। তাকে দেখে যেন বিস্ময়ে চোখ উল্টে যাওয়ার উপক্রম আমার। মনে হচ্ছে চোখের সামনে স্বপ্ন দেখছি। আমার সামনে শ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে। না, এ আমার স্ত্রী, সেই নকল শ্রেষ্ঠা নয়, আসল শ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তাজ্জব বনে গিয়েছি নিজেকে তার ঘরে দেখে। যে কিনা আমার মৃত্যু চায়, সে বাঁচালো আমায়। শ্রেষ্ঠাকে এই মুহূর্তে কি বলবো বুঝতে পারছি না। ও নিজেই আগে মুখ খুললো। এখন কেমন লাগছে? তুমি আমাকে বাঁচিয়েছো, তাই না? আমাকে সুস্থ করে তুলেছো তুমি। কি মনে হচ্ছে দেখে তোমার? না, আমি সত্যিই বুঝতে পারছি না তুমি আমাকে বাঁচালে কেন। তুমি সেদিন নিজের মুখে স্বীকার করেছো আমার ক্ষতি চাও, তুমি আমার শেষ করে দিতে চাও। তাহলে? হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু তখন চাইলে এখনো যে চাইতে হবে এটা কোথায় লেখা আছে? আমি সত্যি তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কি চাইছো তুমি, ক্লিয়ার করে বলো। আচ্ছা, এটাও তোমার নতুন কোনো চাল, তাই না? না, আমি কোনো চাল চালছি না। আমি জানি আমার পূর্বের রূপ দেখে আমার প্রতি এক প্রকার ঘৃণাবোধ কাজ করছে তোমার, আর সেটা অস্বাভাবিকও নয়। তুমি আমাকে বাঁচালে কি করে? আমার যতদূর মনে পড়ে আমি ঝাঁপ দিয়েছিলাম নিজের বিল্ডিং থেকে। তারপর কি হলো? তুমি আমাকে পেলেই বা কি করে? আমি অনেক আগে থেকেই ওখানে ছিলাম, তোমার বাড়িতে। হোয়াট? কি বলছো তুমি এসব? হ্যাঁ সত্যি, আমি নিজের মনের একটা সন্দেহ থেকেই তোমার বাড়িতে গিয়েছিলাম। সন্দেহ? কিসের সন্দেহ? মনে পড়ে তুমি জোর করে সেদিন আইডেন্টিফাই করেছিলে আমায়। আমি যদিও নিজের পরিচয় স্বীকার করিনি সেদিন তোমার কাছে। তোমার সেই ব্যবহারে কয়েকটা অদ্ভুত আর খটকা প্রশ্ন ঘিরে ধরে আমার। আমি দেখতে চেয়েছিলাম কেমন সংসার করছো তুমি। তোমার বউকে দেখতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেও জানতাম না ওখানে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য। বুঝলাম না। বুঝলে না? বুঝিয়ে বলছি। আমাকে জানানো হয়েছিল তুমি আমাকে ছেড়ে বিয়ে করে সুখের সংসার করছো। আমাকে বোঝানো হয়েছিল তুমি ধোঁকা দিয়েছো আমায়। জানানো হয়েছিল? কে জানিয়েছিল তোমায়? আর কে বা বুঝিয়েছিল আমি তোমায় বিয়ে না করে ধোঁকা দিয়েছি? সব বলছি, আগে আমার কথা শোনো। আমি দেখতে গিয়েছিলাম ওই বাড়িতে তুমি আমাকে ভুলে ঠিক কেমন সংসার করছো, কিন্তু তোমার বাড়িতে গিয়ে আমি দেখি ওখানে হুবহু আমার মতো দেখতে কেউ আছে। এটা দেখেই খটকা লাগে আমার। ভাবলাম হয়তো কোনো বড় ভুল করতে চলেছি আমি, তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। এরপর আমার চোখ আর মন থেকে অবিশ্বাসের পর্দা পুরোপুরি সরে গেল যখন আমি শুনতে পাই তুমি নিজের স্ত্রীকে শ্রেষ্ঠা বলে সম্বোধন করছো। আমি বুঝতে পারি তুমি হয়তো তাকে শ্রেষ্ঠা ভাবছো, কিন্তু সেই তো প্রকৃতপক্ষে শ্রেষ্ঠা নয়। এরপর তুমি তাকে ব্ল্যাক কফিতে বিষ মেশানোর মিথ্যে ভয় দেখালেই আমি সবটাই লুকিয়ে দেখছিলাম। এক মিনিট, তুমি আমার বাড়িতে ঢুকলে কি করে সেটা তো বললে না? যেহেতু বাড়িতে তুমি আর সেই বহুরূপী ছাড়া কেউই ছিল না, তাই বাড়িতে লুকিয়ে থাকতে সমস্যা হয়নি আমার। আর যদি বলো তোমার বাড়িতে ঢোকার কথা, এসব কোনো ব্যাপার নয় আমাদের মতো মানুষদের জন্য। আমি লক কেটে ঢুকেছিলাম তোমার বাড়িতে। আচ্ছা বুঝলাম, তারপর? তুমি তোমার স্ত্রীকে একটা ঘরের ভেতরে নিয়ে গেলে, তারপর কথা বলছিলে তার সাথে। যদিও বাহির থেকে সব কথা শুনতে পাই না, আমি যতটুকু শুনতে পেরেছি আমি এতটুকু বুঝেছি তুমি আমার সাথে কোনো প্রতারণা করনি। প্রতারণা করা হয়েছিল তোমার সাথে, আর আমাকে একটা চরম ভুল আর মিথ্যের জালে জড়িয়ে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে তোমার স্ত্রী ঘরের ভেতরে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয়, যাতে সে সবার অগোচরে তোমাকে খুন করতে পারে। কিন্তু আমি সেটা কি করে হতে দিতে পারি? তোমার স্ত্রী চলে যাবার পরে যখন ভাবলাম তোমাকে বাঁচাবো আমি, কিন্তু তুমি আমাকে সেই সুযোগ না দিয়ে জানালা ভেঙে ঝাঁপ দিলে। আমি এটা দেখে দ্রুত নিচে চলে যাই, তারপর তোমাকে সেভ করি। ভাগ্যিস তুমি একটা বড় ডাস্ট গ্রুপের উপর পড়েছিলে, তাই তেমন বড় কোনো ক্ষতি হয়নি তোমার। আমি সবাইকে বুঝিয়ে তোমায় অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যাই, তারপর সেখান থেকে আমার বাড়িতে। শ্রেষ্ঠার কথাগুলো শুনে সবটা পরিষ্কার না হলেও এইটুকু বুঝতে পারলাম ও ইচ্ছে করে এমন খারাপ পথে আসেনি। আমার প্রতি ওর আক্রোশের অন্য কারো হাত নয়, আর শুধু হাত নয়,
সে এমন কিছু করেছিল যাতে শ্রেষ্ঠা আরো বেশি হিংস্র হয়ে ওঠে। হিতাহিত জ্ঞান শূন্য করে দেওয়া হয়েছিল শ্রেষ্ঠাকে। তুমি তো এত কিছুই বললে, এখন পর্যন্ত এটা বললে না আমার প্রতি তোমার মনে বিষ কে ভরেছে, কে ভুল বুঝিয়েছে তোমায়? শুনতে চাও তার নাম? অবশ্য তুমি হয়তো আন্দাজ করতে পারছো, খুব একটা অবাক হবে না শুনলে, কারণ সে আর কেউ নয়, তোমার নিজের বাবা। তোমার বাবার জন্যই আজ আমার এই দুর্দশা। তবে আমি নিজেও বুঝতে পারি না, সে তো তোমার নিজের বাবা, তাহলে তোমাকে শেষ করে কি লাভ তার? কোনো বাবা নিজের সন্তানের সাথে এটা দুঃস্বপ্নেও করতে পারে? এই প্রশ্নের উত্তর আমার মাথায় ঘুরপাক খাচ্ছে সবসময়ের জন্য শ্রেষ্ঠা। আর আমি এটাও জানি, এতটা পথ পর্যন্ত যখন আসতে পেরেছি, বাকি পথটাও ঠিক পার করতে পারবো। কিন্তু তুমি আমায় এটা বলো, তোমার সাথে তো বিয়ে ঠিক হয়েছিল আমার, তাহলে তুমি আমার থেকে দূরে সরে গেলে কি করে? আর আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে এই নকল শ্রেষ্ঠা চলে আসলো কি করে? তোমার এত প্রশ্নের উত্তর তো আমি নিজেও জানি না, তবে আমি যতটুকু জানি তাই বলছি। আমাদের যেদিন বিয়ে হবার কথা ছিল, দিনটা ছিল শুক্রবার, তখন বিকেল। আমাদের বিয়ে সন্ধ্যাবেলা। আমি পার্লারে যাই সাজগোজ করার জন্য। ওখানে সাজগোজ করতে বেশ খানিকটা সময় লেগে গেল আমার। তুমি বারবার ফোন করছিলে আমায়, আমি যাতে যত দ্রুত সম্ভব চলে আসি। এর কিছুক্ষণ পর তোমার আরো একটা ফোন কল আসে। কি গো, কি হয়েছে তোমার? না, আর একটু লেট হবে। হ্যাঁ, একটা কাজ করো, তুমি বরং আরাম করে সাজতে থাকো, তারপর সকালের দিকে আসলেও চলবে। এতটা তাড়াহুড়ো কেন করছেন? এই তো হয়ে যাবে একটু পরে। তাছাড়া এখন হাতেও অনেকটা সময় আছে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি কাজ ছেড়ে নিচে এসে দাঁড়াও, আমি আমার একজন পরিচিত লোক পাঠিয়ে দিই, উনি ড্রাইভ করে নিয়ে আসবে তোমায়, ঠিক আছে? আমিও তোমার কথা অনুসারে তাড়াতাড়ি নিজের কাজ সেরে গ্রাউন্ড ফ্লোরে নামি। গ্রাউন্ড ফ্লোরে নেমেই একটা গাড়ি দেখতে পাই। গাড়ির সামনে ড্রাইভার দাঁড়িয়েছিল। আমাকে দেখে সে একটা মুস্কি হাসি দিল। আমি খানিকটা অবাকের সাথে বিব্রত হই। আপনি মিস শ্রেষ্ঠা, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি আমায় চিনলেন কি করে? সৌহার্দ্য স্যারের ফোনে আপনার ফটো দেখেছি, উনিই পাঠিয়েছেন আমায় আপনাকে নিয়ে যেতে। ও আচ্ছা, আপনি সেই ড্রাইভার, তাই তো? জি ম্যাডাম। কিন্তু ভাই, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন কি করে? উনি তো এইমাত্র ফোন করেই জানালেন আমায় লোক পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেকক্ষণ ধরে আছেন এখানে। অ্যাকচুয়ালি ম্যাম, রাস্তায় জ্যাম নেই খুব একটা, তাই দ্রুত ড্রাইভ করে আসতে পেরেছি। আপনি চাইলে আমি স্যারের কাছে ফোন দিয়ে কনফার্ম করছি আপনাকে। না না, তার আর কোনো দরকার নেই। ঠিক আছে, চলুন, আমি গাড়িতে উঠছি। তারপর কি হলো? এরপর লোকটার গাড়িতে উঠি আমি এমনিতেই শহরের সব জায়গা খুব একটা চিনতাম না। উনি আমাকে শর্টকাটের কথা বলে অন্য একটা রাস্তায় ধরেন, তারপর এগোতে থাকেন। এরপর চলতে চলতে লোকটা হঠাৎ করে গাড়িটা থামিয়ে ফেললো। কি হলো ভাইয়া, গাড়ি থামালেন কেন? ম্যাম, এখানে স্যারের এক রিলেটিভ অপেক্ষা করছে আমাদের জন্য। স্যার নিজেই আসার সময় ওনাকে আমাদের সঙ্গে তুলে নিতে বলেছেন। আপনি চাইলে স্যারকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ঠিক আছে, আমি কথা বলছি। তারপর একটা অপরিচিত লোক এসে গাড়িতে উঠলো। আমার পাশের সিটেই বসলো সে। আমি খানিকটা ইতস্তত বোধ করি। লোকটা গাড়িতে ওঠার সময় বেশ ভালো ব্যবহার করে আমার সাথে, কিন্তু গাড়ির ভেতরে আসার পরে তার স্বভাব প্রকৃতি যেন পাল্টে গেছে একেবারে। তার মতিগতি একদম ভালো লাগছিল না আমার। একবার ভাবলাম ফোন করে তোমায় জিজ্ঞেস করব। এমনিতে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এমনিতেই অনেকটা লেট করে ফেলছিলাম। আমি ফোনটা হাতে নিয়ে নম্বর ডায়াল করতে যাব, ঠিক তখনই লোকটা আমার থেকে ফোনটা টান মেরে কেড়ে নিল। এ কি হলো? আপনি আমার ফোনটা নিয়ে নিলেন কেন? আমায় আমার হবু হাজবেন্ডের সাথে কথা বলতে হবে। হবু হাজবেন্ড? কিসের হবু হাজবেন্ড? একদম চুপ থাকো। এই বলে লোকটা নিমেষে জোরপূর্বক আমার মুখ আর হাত বেঁধে ফেললো। তারপর সিটের উপরে শুয়ে দিল আমায়। আমি না পারছিলাম নড়াচড়া করতে, না কথা বলতে। বুঝতে পারি গাড়ির ড্রাইভার আমাকে তোমার বাড়িতে নয়, অন্য কোথাও নিয়ে যাচ্ছে, আর সেটা কোনো জঙ্গলের রাস্তা। তখন পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। এক পর্যায়ে তারা একটা বাংলোর সামনে গাড়িটা থামে। আমাকে গাড়ি থেকে নামানো হলো, তারপর বাংলোর ভেতরে নিয়ে যাওয়া হয়। পুরো বাংলোটা একদম খালি পড়ে আছে, ভেতরে কোনো লোকজন নেই। একটা রুমের ভেতরে নিয়ে যাওয়া হলো আমায়। তারপর লোকটা আমার মুখের বাঁধনটা খুলে দিল। তারপর সে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। সরি ম্যাডাম, আপনাকে এতক্ষণ কষ্ট দিতে হয়েছে। আমার জীবনটা বরবাদ করে দুঃখ প্রকাশ করছো তোমরা? লজ্জা হয় না তোমাদের? তোমরা মানুষ না জানোয়ার? যা হয়েছে আমাদের কোনো দোষ নেই, আমরা শুধু অর্ডার ফলো করছি। আপনাকে আপাতত এখানে থাকতে হবে। কি বলছো কি তোমরা? এখানে থাকতে হবে মানে? জানো আজ আমার বিয়ে, আমার জীবনটা শেষ হতে চলেছে তোমাদের জন্য। আর ওইদিকে আমার হবু বর, না জানি সে কতটা টেনশন করছে। কেউ কোনো টেনশন করছে না, আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এই তোমরা কারা বলো তো?
আমার এত বড় একটা সর্বনাশ করে ঠান্ডা মাথায় কথা বলছো কি করে? আবার আমাকে কিনা বলছো চিন্তিত থাকতে। তোমরা কেউ আমার হপু পরকে চেনো না, ও জানতে পারলে কিন্তু তোমাদের পালানোর কোনো রাস্তা থাকবে না। ভালোই ভালোই আমাকে ছেড়ে দাও বলছি। আমার কথা ভাবতে হবে না, নিজেদের ভালোর কথা ভেবে অন্তত ছেড়ে দাও। সেটা সম্ভব নয় কিছুতেই। প্লিজ এমনটা করো না আমার সাথে। ওইদিকে আমার হপু পর ওয়েট করছে আমার জন্য। না, কে ওয়েট করছে না? মানে কি বলতে চাইছো তোমরা? ফাজলামো করছো আমার সাথে তোমরা? আমরা একেবারে সত্যি বলছি, আপনার জন্য কেউ না চিন্তা করছে না কেউ ওয়েট করছে, কারণ এই কিডন্যাপটা আপনার হবু বর মিস্টার সোহাদই করেছেন আমাদের দ্বারা। আমি মরে গেলেও বিশ্বাস করি না এটা। সোহাদ তো আমাকে কিডন্যাপ কেন করাতে যাবে? আর কোনো অজুহাত খুঁজে পেল না তোমরা? নিজেরা অন্যায় করে শেষে কিনা আমার হবু বরের উপর চাপাচ্ছ। আমরা জানি আপনি এত সহজে আমাদের কথা বিশ্বাস করতে পারবেন না, তবে নিজের চোখে দেখলে কি বিশ্বাস করবেন? এই বলে লোকটা নিজের মোবাইলটা বের করে আমার চোখের সামনে ধরলো। আমি দেখতে পাই তুমি বেশ হাসি মুখে বিয়ের আসরে বসে আছো, পাশেই তোমার স্ত্রী। যদিও ঘুমটার কারণে তার চেহারা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। তোমরা দুইজন দুজনের সাথে হাসি মুখে কথা বলছো। এই দৃশ্য দেখে মনে হলো আমার চোখ যেন ধোঁকা দিচ্ছে আমায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। অনুভব করছি ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে আমার পায়ের নিচ থেকে। দেখলেন তো ম্যাডাম, আমরা তখন কি বলছিলাম? আপনাকে স্যার বিয়ে করতে চাননি কখনো, উনি অন্য কাউকে বিয়ে করতে চলেছেন, তাই আপনাকে এভাবে নিজের পথ থেকে সরিয়ে দিলেন। এখানে শুধু শেষ নয়, আরো অনেক ধরনের অর্ডার আছে আমাদের উপর, যা আপনার সাথে করতে হবে আমাদের। আরো অর্ডার? আর কি অর্ডার দিয়েছেন তোমাদের স্যার? আপনাকে রেপ করার হুকুম আছে আমাদের উপর, আর উনি আপনার অবস্থায় বলেছেন যাতে আপনি নিজেই নিজের চেহারা দেখে ভয় পান। ফ্ল্যাশব্যাক শেষ। শ্রেষ্ঠার মুখে সেদিন রাতের বর্ণনা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি আমি। তার মানে ওরা দুজন মিলে তারপর রেপ করে তোমায়? না, সেদিন ওরা আমার কিছুই করতে পারেনি, স্পর্শ পর্যন্ত করতে পারেনি আমায়। পারেনি? কিন্তু কিভাবে সম্ভব হলো সেটা? সেটা শুনলে তুমি আরো বেশি অবাক হবে সোহায়তো। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।